আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একদম অফিসিয়ালি আমাদের সেশনটা শুরু করব, তার আগে কিছু একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে নিই। তো মাইসেলফ মোহাম্মদ জহিরুল ইসলাম ফাহিম, চিফ অপারেশন অফিসার অ্যান্ড ডিরেক্টর অফ রিসার্চ বাডি এআই। তো আজকে আমাদের এই ওরিয়েন্টেশন সেশনে আপনারা যারা জয়েন করছেন, একদম টাইমলি জয়েন করছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে অলরেডি সবাইকে একটা কোর টুল বক্সের লিংক দেওয়া হয়েছিল। আর যারা এখনো ফিল আপ করেন নাই, কাইন্ডলি একটু ফিল আপ করে ফেলবেন এটা, কারণ এটা হচ্ছে আপনাদের রিসার্চের যে ইন্টারেস্টেড ফিল্ড ওইটার সম্পর্কে সুপারভাইজার একটা ভালো ধারণা পাবে। তো আজকে আমাদের এই লেভেল যিনি সুপারভাইজার হিসেবে আছেন, আপনারা হয়তো বা জয়েন হওয়ার পূর্বেই আহ, দেখছেন ওনার প্রোফাইলটা, গুগল স্কলার প্রোফাইলে গিয়ে হয়তো অনেকে ভিজিট করে দেখছেন। তাও আমি ছোট্ট পরিসর ওনার পরিচয়টা দিচ্ছি। তো স্যার হচ্ছে ওনার পরিচয় ওনার নিজের মুখেই ডিটেলসে দিবেন আর কি, মানে যখন সেশনটা কন্টিনিউ করবেন তখনই আসলে আমার চেয়ে ভালো আসলে উনি বলতে পারবেন। তাও আমি ছোট্ট পরিসর বলতেছি। উনি বর্তমানে উনি হচ্ছে অনারেবল এডিটোরিয়াল বোর্ড মেম্বার অফ এশিয়ান কাউন্সিল অফ সায়েন্স এডিটরস অ্যান্ড গুগল স্কলার। এছাড়া উনি লিড রিসার্চার হিসেবেও আছেন, সোশিওলজিস্ট অ্যান্ড মনিটরিং ইভালুয়েশন রিসার্চ অ্যান্ড লার্নিং এক্সপার্ট হিসেবেও কাজ করতেছেন। এছাড়া ওনার অলরেডি অনেকগুলো পাবলিকেশন আছে যেগুলো উনি আমাদের ল্যাবে আপলোড দিয়ে রাখছেন, ওইখান থেকে চাইলে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি ওনার রিসার্চের যে এক্সপিরিয়েন্স, ওইটা প্রায় অনেক বছরের এক্সপিরিয়েন্স। তো আমরা আশা করি ওনার কাছ থেকে আমরা খুব ভালো একটা লার্নিংস পাবো। তো আর আজকের এই ওরিয়েন্টেশন সেশনে অনেকেই হচ্ছে আপনারা যে দেখতে চাচ্ছিলেন ফার্স্ট ক্লাসটা করে যে আপনাদের ইন্টারেস্টেড ফিল্ডের সাথে যাচ্ছে কিনা, তো ওই সবগুলা বিষয় নিয়ে আজকে ডিসকাস করা হবে। তো আপনারা অবশ্যই আপনাদের মধ্যে থাকা জমে থাকা সকল ধরনের প্রশ্ন আপনারা করবেন, কিন্তু ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। একটা মিনিট দিবেন, আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা এখনো ফিল আপ করেন নাই কাইন্ডলি একটু ফিল আপ করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ। আপনাদের মধ্যে থাকা জমে থাকা সকল ধরনের প্রশ্ন অবশ্যই আপনারা করবেন, তবে স্যারকে একটু স্পেস দিবেন যেন উনি ওনার সেশনটা বা স্লাইড শেয়ার করে যতটুকু সেশন নেবেন, এরপরে উনি একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবেন, ওইখানে আপনারা আপনাদের সকল প্রশ্ন করতে পারবেন। কারণ দেখা যায় অনেক সময় সেশন নেওয়াকালীনই কিন্তু অনেক প্রশ্নের উত্তর সলভ হয়ে যায়। তো সেজন্য উনি যখন একটা ফ্লোতে আগাবেন তখন আসলে আপনারা অনেক ধরনের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো আমি এর পূর্বে আরেকটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতে চাচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে, যেহেতু এখানে সবাই এখনো ল্যাবে জয়েন হন নাই। আমরা আগামীকাল পর্যন্ত এই ল্যাবের রেজিস্ট্রেশন নিব। দেন আগামীকাল সন্ধ্যার পর থেকে, কারণ আগামীকালকে আরেকটা সেশন হবে এই ল্যাবের, তো আগামীকালের পর থেকে আর কোনো নিউ স্টুডেন্ট এই ল্যাবে নেওয়া হবে না। তো আপনারা কাইন্ডলি যারা জয়েন করছেন অথবা জয়েন হতে চাচ্ছেন, অবশ্যই 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 আপনারা আগামীকালকের মধ্যে জয়েন হয়ে যাবেন, কারণ এরপরে কিন্তু এই ল্যাবে আর জয়েন হতে পারবেন না। আর আরেকটা জিনিস, আপনারা যখন সেশন গুলাতে অ্যাটেন্ড করবেন কাইন্ডলি সবাই ল্যাপটপ নিয়ে বসবেন, কারণ মোবাইলে দেখা যায় ওইভাবে আমরা আসলে কনসেন্ট্রেশন রাখাটা পসিবল হয় না, কারণ মোবাইলে আমাদের মেসেঞ্জার থাকে, ফেসবুক থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে, মেসেজ আসে। তো আমাদের কনসেন্ট্রেশনটা বারবার ব্রেক হতে থাকে। তো আমরা রিকোয়েস্ট করব, বলতে পারেন যে এটা এই লেভেলের একটা প্রিরিকুইজিট যে আপনি কাইন্ডলি আপনার ল্যাপটপ অথবা পিসি সামনে নিয়ে সেশন গুলাতে অ্যাটেন্ড করবেন। অবশ্যই আপনারা এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা, এবার আমি যদি একটু আমাদের রুলস এন্ড রেগুলেশনের দিকে আসি, যে আমরা আমাদের এন্ড থেকে বলে থাকি যে উইকলি মিনিমাম একটা সেশন, মান্থলি 4টা সেশন প্রোভাইড করা হবে, বাট এটা ডিপেন্ড করতেছে সুপারভাইজার প্লাস স্টুডেন্ট ওনাদের লার্নিং মেথডের উপর। এখন কোন সুপারভাইজার মনে করে যে না, আমার একটা সেশনে উইকলি হবে না, আমার একাধিক সেশন প্রয়োজন, তো একাধিক সেশনও কিন্তু উনি চাইলে নিতে পারে, কারণ এটা আলটিমেটলি আপনাদের লার্নিংস এর জন্যই। আবার দেখা গেল যে কোনো উইকে সুপারভাইজার চাইলে সেশন পজও রাখতে পারে। এখন কেন পজ রাখবেন? হইতে পারে যে আপনাদেরকে কোনো টাস্ক অ্যাসাইন করে দিছিল সুপারভাইজার, তো আপনারা ওই টাস্কটা টাইমলি সাবমিট করেন নাই,
এখন সুপারভাইজারের মনে হতে পারে যে ওরা যেহেতু অ্যাক্টিভলি কাজ করতেছেন, আমি এক উইকে ওদেরকে একটা শাস্তি দিলাম যে এই উইকে সেশনটা অফ থাকবে। জিনিসটা কিন্তু উনি চাইলে এটা করতেই পারে। তবে আমরা আশা রাখবো এখানে আপনারা যারাই জয়েন করছেন অথবা যারাই ল্যাবটাতে জয়েন করবেন, সবাই টাইমলি আপনাদের অ্যাসাইনমেন্ট গুলা অথবা টাস্ক গুলা সাবমিট করবেন। আমাদের অ্যাপ অথবা ওয়েব অ্যাপেই ওইখানে টাস্ক অ্যাসাইন করার একটা অপশন আছে, ওইখানে গেলেই কিন্তু আপনারা টাস্ক সাবমিট করতে পারবেন। যে সেশন সুপারভাইজার যখন সেশন লিংক ক্রিয়েট করবেন, অটোমেটিক্যালি আপনাদের কাছে মেল চলে যাবে। এছাড়াও যাবতীয় যত ধরনের ফাইল শেয়ার অথবা চ্যাট করা সবকিছুই আমাদের অ্যাপ অথবা ওয়েব অ্যাপের থ্রুতে আপনারা করতে পারবেন। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, আমরা এই ল্যাবগুলোতে জয়েন হওয়ার পরে অনেকে টাইম ম্যানেজমেন্ট প্রবলেমে ভুগি। তো আমরা বিশ্বাস রাখবো, আর আপনারা যারা অলরেডি জয়েন করছেন অথবা যারা সামনে আগামীকালকের মধ্যে জয়েন করবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারাই জয়েন করবেন মিনিমাম 4 থেকে 5 মাস কাজ কন্টিনিউ করার মেন্টালিটি নিয়ে জয়েন করবেন। এখন মন চাইলো আপনার একটু ভিতরে কৌতূহল জাগলো, জয়েন করলেন, ক্লাস অ্যাটেন্ড করলেন না ঠিকঠাক, 1 মাস পরে আপনি চলে গেলেন, এতে করে কিন্তু সুপারভাইজার যে সময়টা আপনাদের পিছনে দিচ্ছে ওনার সময়টা নষ্ট হচ্ছে, প্লাস আপনি যে সময়টা এখানে ব্যয় করলেন আপনার সময়টা নষ্ট হচ্ছে, প্লাস আপনি কিন্তু এখানে একটা ফি দিয়ে জয়েন হয়েছেন, ওই টাকাটাও আপনার নষ্ট হচ্ছে। তো আমরা রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই অবশ্যই, যেহেতু এখানে কিছু শিখার উদ্দেশ্যে জয়েন করছেন, পেপার পাবলিকেশনের উদ্দেশ্যে জয়েন করছেন, আপনি এইখান থেকে পেপার একটা নিয়েই বের হবেন। তো আমরা আমাদের এখান থেকে বলে থাকি 4 থেকে 6 মাস। এখন এটা পেপারের কোয়ালিটি অনুযায়ী টাইমটাও ভেরি করে, অনেক সময় দেখা যায় কনফারেন্স অনেক সময় তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় জার্নালের কাজ শেষ হয়ে যায় কিন্তু সাবমিট করতে করতে অনেক সময় লাগে। আবার অনেক সময় সাবমিট করছি কিন্তু রিভিউ রেসপন্স করতে করতে অনেক সময় লাগে। তবে আমরা যে ফিটা নিব সেটা অবশ্যই আপনার পেপার ড্রাফট রেডি হওয়া পর্যন্ত। এর মানে এই না যে আপনার সাবমিশন হওয়া অ্যাকসেপ্ট হওয়া ততদিন পর্যন্ত আপনাকে টাকা পে করতে হবে। আচ্ছা, এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে সাপোর্ট রিলেটেড আমাদের রিসার্চ বাড়ির, সেক্ষেত্রে আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে আপনাদের জমা থাকা প্রশ্নগুলো করতে পারবেন, অথবা ল্যাব সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা, যেমন ধরেন আপনার কোনো দিন মনে হতে পারে যে স্যার আমার টাইমটা যদি একটু আধা ঘন্টা পরে হয় সেক্ষেত্রে আমার অ্যাটেন্ড করতে সুবিধা হইতো, আমার এই একটা ব্যস্ততা আছে, কেউ অসুস্থ বা এরকম কিছু, দেন আপনি অবশ্যই সেটা সুপারভাইজারের সাথে শেয়ার করেন। আপনারা আপনাদের যত ধরনের ইনসাইট আছে এগুলো অবশ্যই সুপারভাইজারের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এখন আমাদের ল্যাবগুলোতে দেখা যায় বিভিন্ন স্টেজে স্টুডেন্ট জয়েন করেন, কেউ বা কিছুই জানে না, কেউ বা মোটামুটি ভালোই জানে একটা রিসার্চ পেপার সম্পর্কে, অথবা কারো 1-2টা পাবলিকেশন আছে অলরেডি। তো ওই জায়গা থেকে আপনি যদি সুপারভাইজারকে শেয়ার না করেন আপনি কোন স্টেজের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু সুপারভাইজার বুঝতে পারবে না যে আপনাকে উনি কোন ধরনের সাপোর্টটা দিবে। যেমন আজকেই আমাদের একটা লেভেল সিনিয়র যদি আমি বলি, একটু আগে সুপারভাইজার একজনের সাথে কথা হইলো আমার, উনি বলতেছে যে ভাই স্টুডেন্টই আমাকে চিনে না, আজকে কিন্তু ওনার লেভেল 2 মাস। মানে সুপারভাইজার অলরেডি ওনাকে কয়েকবার রিচ করছে, ওনাকে আমরা কল দিছি না, ওনার এন্ড থেকে আমরা কোনো ধরনের মানে উনি কল রিসিভ করেন নাই, প্লাস হচ্ছে সুপারভাইজার যখন হোয়াটসঅ্যাপে নক দিছে ওইখান থেকে কোনো রেসপন্স মানে আজকে 2 মাস পরে উনি রেসপন্স পাইছে। উনি মানে সুপারভাইজার কি চেনে না, মানে সুপারভাইজার এখানে সারপ্রাইজ যে উনি মানে কি বলবো, উনি আসলে বাকরুদ্ধ এই জায়গাতে। তো আমরা বিশ্বাস রাখি যে এই লেভেলে আপনারা যারা জয়েন করতেছেন, যারা এখনো করেন নাই, আপনারা কাইন্ডলি একটু জেনে শুনে একটু কাজ করার মেন্টালিটি নিয়ে জয়েন করবেন। কারণ দেখেন এখানে আপনি রিসার্চ করবেন, এটা একাডেমিকের বাহিরে একটা কাজ, এখানে আপনাকে অবশ্যই একাডেমিকের বাহিরে একটু প্রেশার তো নেওয়া লাগবেই, একটা জিনিস তো অটোমেটিক্যালি চলে আসবে না আপনার কাছে। আপনি যদি প্রতিদিন একটু আধা ঘন্টা 1 ঘন্টা করে একটু বের করে আনার ট্রাই করেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আচ্ছা, বাকিরা কি কথা শুনতেছেন? একজন চ্যাট করলো যে উনি শুনতে পাচ্ছে না। জি ভাইয়া, কথা না, ক্লিয়ারলি শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা আপু, যিনি শুনতে পাচ্ছেন না আসলে বলে লাভ নেই। আচ্ছা আমি ওনাকে একটু বলি যে যেন লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই একটু কষ্ট করবেন আর কি, টাইম ম্যানেজ করা ট্রাই করবেন। হ্যাঁ, টাইম ম্যানেজ করা টাফ হয়ে যায়, টিউশন থাকে, আদার্স বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে, একাডেমিক চাপ থাকে, পরীক্ষা থাকে, তবুও একটু ট্রাই করবেন। যেহেতু এটা আপনার নিজেরাই জানেন যে এক একটা রিসার্চ পেপারে আলাদা একটা ভ্যালু থাকে, আপনার সিভিটাকে অনেকটাই ভারী করে, বিশেষ করে আমরা যারা বাইরে যেতে চাই স্কলারশিপের জন্য, এটা একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করে।
তো ওই জায়গা থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন একটু সময়টা বের করে হলেও যে একটা ভালো কাজ কিভাবে করা যায়। তো আপনি অবশ্যই Q1 পেপারের মেন্টালিটি নিয়েই কাজ শুরু করবেন, দেন আসলে এটা ডিপেন্ড করবে যে আপনারা কতদূর কাজ করতে পারতেছেন। আচ্ছা, তো আরেকটা জিনিস, এখন ভালো লাগলো যে আমি একটা জিনিস জিজ্ঞাসা করার পর আপনার রেসপন্স করছেন, কিন্তু দেখা যায় আমাদের মোস্ট অফ দা ল্যাবে কি হয় যে সুপারভাইজার বারবার বলতে থাকে যে আপনারা শুনতেছেন কিনা, কথা বলেন বা এরকম কিছু, কিন্তু স্টুডেন্টদের এন্ড থেকে ওইরকম রেসপন্সটা আসলে পাওয়া যায় না। তো তো এখন আসলে আমার পার্সোনালি ভালো লাগছে যে আপনারা রেসপন্স করছেন, যে এই জিনিসটা আপনারা কাইন্ডলি কন্টিনিউ রাখবেন। আপনারা যেহেতু সেশন, এখানে আমরা সবাই অনলাইনে ক্লাস করি, এখন এই জিনিসটা যদি একটু কোঅপারেটিভ ইন্টারেক্টিভ না হয়, সেক্ষেত্রে আসলে সুপারভাইজারও ক্লাস নিয়ে মজা পাবে না, আপনারাও আসলে ক্লাসে অ্যাটেন্ড করে মজা পাবেন না। আলটিমেটলি দেখবেন যে একটা সময় পরে এগুলো বোর লাগতেছে, তো মানে ইন্টারেস্ট হারাই ফেলবেন। তো আমরা চেষ্টা করতেছি আমাদের এন্ড থেকে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেব। যেমন আপনাদের এই লেভেলের যিনি সুপারভাইজার, ওনার সাথে কিন্তু আমার এই লাস্ট 2 দিন ধরে একটু কথা হচ্ছে যে উনিও চাচ্ছে আপনাদেরকে কিভাবে বেস্ট সাপোর্টটা দেওয়া যায়। অর্থাৎ আমি মানে অনেস্টলি বলতেছি, আমাদের এই রিসার্চ বাড়িতে অলমোস্ট 70 to 80 সুপারভাইজার আছেন বর্তমানে। 95 to 99% সুপারভাইজারই হচ্ছে আপনারা মানে ওনারা এখানে কোনো প্রকার পেমেন্ট যে একটা পাবে ওই আশায় কাজ করেন না। ওনারা মিললে এখানে কাজই করতেছে যে ওনার দেশের স্টুডেন্টদেরকে কিছু একটা দেওয়ার জন্য, যেটা আসলে আমাদের রিসার্চ বাড়ির মেইন মিশনের মিশন, যে বাংলাদেশে আমরা একটা রিসার্চ কালচার ক্রিয়েট করব, যেখানে স্টুডেন্টরা একদম বেসিক লেভেল থেকে গাইডেন্স পাবে, একদম পাবলিকেশন পর্যন্ত যেতে পারবে। যেমন সব দেশের মানুষ কিন্তু আমাদেরকে একটু হেলা করে, এটা আপনারা সবাই জানেন যে আমরা রিসার্চের দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছি। তো আমরা চেষ্টা করতেছি এই রিসার্চ বাডি প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম হোক যেখানে বাংলাদেশকে এমন একটা জিনিস উপহার দিতে পারুক, যে এই ব্লেমটা আর যেন আমরা আসলে না পাই যে আমরা আসলে রিসার্চের দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে আছি। আমরা বিশ্বাস করি, আমাদের স্টুডেন্টরাও বিশ্বাস করে, আমাদের সুপারভাইজাররাও বিশ্বাস করে যে ওনারা অনেক ভালো ভালো কাজ করতে পারেন, এই ক্যাপাবিলিটি সবার মধ্যে আছে। তো আমাদের সুপারভাইজারও ফুল ডেডিকেশন দিচ্ছে আপনাদের সাথে ভালো কিছু কাজ করার জন্য। আপনারাও কাইন্ডলি একটু ডেডিকেশন দেন, আমরা জাস্ট আপনাদের এন্ড থেকে ডেডিকেশনটা আশা করি। আপনারা যদি ডেডিকেশন দেন, এখান থেকে আমরা একটা ভালো আউটপুট পাবো। তো আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেলছি, তো ডিস্টার্ব করবো না আশা করি রেস্ট অফ দ্য ক্লাস। আর আমি হচ্ছে আমাদের এই লেভেল যিনি সুপারভাইজার অসীম সাহা স্যার, ওনাকে রিকোয়েস্ট করবো ওনার সেশনটা যেন শুরু করে দেন। ধন্যবাদ জয়রুল ভাইকে, যেহেতু আমার সম্পর্কে শর্ট ফর্মে একটু বলেছেন, তারপরে আমার গ্রুপে রয়েছে, যেহেতু আমি নতুন ডেভেলপ করেছি গ্লোবাল ইম্প্যাক্ট অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাব, সেখানেই সবকিছু পাবেন এবং পাশাপাশি অনেক লিঙ্ক করা আছে। এই জন্য আমি একটু বেশি সময় নিতে চাচ্ছি না। আর অন্যান্য যারা রিসার্চার এবং স্টুডেন্টরা রয়েছেন, তারা শুধু নামটা আমি দেখতে পাচ্ছি, কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, মানে ডিসিপ্লিন, জাস্ট পাবলিক হেলথ, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরকম একটু বলার চেষ্টা করবেন। আমি একটু দেখতে চাই ভার্সেটাইল বিভিন্ন সেক্টর থেকে যারা এসেছেন, এক এক করে একটু বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি ভুটানে থেকে আসছি। আসসালামু আলাইকুম স্যার, আমি এক এক করে বলুন প্লিজ। জি, Yes, go ahead. নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি ফরেস্ট্রি ব্যাকগ্রাউন্ডে। স্যার আমার মনে হয় আমি একজন একজন করে ডাক দিলে মনে হয় এটা আরো জি জি, জয়রুল ভাই আপনি একটু মডারেটর, যেহেতু স্যার লিখে দিলে বেটার হয় স্যার, সময় চলে যাবে, 34 জনের উপরে আছে। না, আজকে ফার্স্ট ইন্ডাকশন তো, কাল থেকে এটা হবে না, একটা সেশন হবে আমাদের ডাইরেক্ট সেশন। স্যার কতক্ষণ হবে স্যার? 1 ঘন্টা? সব বলে দিবে, জয়রুল ভাই বলে দিবে। আচ্ছা, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করবো সেশনটা যেন শেষ করা যায়। বাট এটা ডিপেন্ড করতেছে আসলে, দেখা গেলো যে সেশন অনেক সময় কমপ্লিট করার পরেও যে স্টুডেন্টরা অনেক ধরনের প্রশ্ন থাকে, কারণ যেহেতু আজকে এই সেশনে অনেকেই আছেন যারা নিজেদের মানে অনেক ধরনের প্রশ্ন জানার জন্য এখানে আসছে, তো ওই জায়গা থেকে আর কি যে সেশনটা একটু লম্বা হতে পারে। তো আমরা আশা করি যে ইন্টারেক্টিভ হবে অনেক। আচ্ছা, যারা টেক্সট দিয়েছেন তাদের আর বলার দরকার নেই, যারা এখন পর্যন্ত টেক্সট দিয়েননি তারা একটু দ্রুত বলুন। আর আচ্ছা, তাহলে আমার মনে হয় সবাই একটু টেক্সটে লিখে দিলেই ভালো হবে এটা। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, যেহেতু আপনারা ওই যে মোটামুটি অনেক কিছু করেছেন।
দেখেন একটা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, ওই যে আপনারা কোবো কালেক্ট টুল বক্সে যে সফটওয়্যারে আপনারা এন্ট্রি দিয়েছিলেন, দেখা যাচ্ছে কি? একটু রেসপন্স করবেন। জি দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের আকাঙ্ক্ষা দেখে, বিশেষ করে আপনাদের ইন্সপিরেশন, আপনাদের যে মোটিভেশনাল অ্যাপ্রোচ দেখে আমার খুবই ভালো লেগেছে যে 7জন রেসপন্ডেন্ট উত্তরদাতা, অর্থাৎ আপনাদের মতো যারা স্টুডেন্ট রিসার্চার রয়েছেন তারা কিন্তু এটা ইনপুটটা দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে পাবলিক হেলথ, গ্লোবাল হেলথে যারা কাজ করতে চান তাদের পার্সেন্টেজটা খুব হাই, 53%। তবে আপনাদের জন্য আমি সুখবর দিই, আমার 17 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ক্যারিয়ারে আমি পাবলিক হেলথে দীর্ঘদিন কাজ করেছি, 8 to 10 ইয়ার্স প্লাস। অর্থাৎ যারা পাবলিক হেলথে কাজ করতে চান তাদেরকে আমি জাস্ট শুধু মেন্টরশিপ না, সুপারভিশনও করতে পারবো। এরপরে দেখা যাচ্ছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এইচডিজি, সেটাও কিন্তু 25%। ফুড সিকিউরিটি নিউট্রিশন, এটা তো দেখা যাচ্ছে 25%। আমি ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করেছি, এক্ষেত্রেও যারা এই টপিক নিয়ে কাজ করবেন তাদেরকে আমি যথেষ্ট হেল্প করতে পারবো। এরপরে রয়েছে ওয়াটার স্যানিটেশন হাইজিন, এটা দেখা যাচ্ছে 21.67%, 13 জন রেসপন্ড করেছেন। আমি ওয়াশ স্যানিটেশন হাইজিন সেক্টরে আমার 2009 সালে হাতে করি, ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন করার পরেই আমি ডিপার্টমেন্ট অফ সোসিওলজি ঢাকা ইউনিভার্সিটিতে 2005-06 অনার্স মাস্টার্স কমপ্লিট করে একদম কর্মজীবনে শুরু করি। অর্থাৎ সরকারি চাকরির আমি চান্স ছিল, তাও ঢুকি নাই, শুধু আপনাদের মতো ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করব। তখন থেকে আমার চাকরিতে 2009 সালে হাতে করি শুরু হয়, অদ্যাবধি চলছে। সেই সময় ওয়াটার স্যানিটেশন হাইজিন দিয়ে আমার কার্যক্রম শুরু, এটা তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। অর্থাৎ এটা নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে আমি সহযোগিতা করতে পারবো। এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে দেখছি যে বিভিন্ন ধরনের বোটানি, ফরেস্ট্রি ডিপার্টমেন্টে রয়েছে আমার বায়োডাইভার্সিটি, এবং পাশাপাশি আমাদের যে ক্লাইমেট ফোকাস, বিশেষ করে এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, এগুলোতেও আমার অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে আমি সহযোগিতা করতে পারবো। এরপরে দেখা যাচ্ছে এডুকেশন লার্নিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন, ফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন সেক্টরেও আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। এরপরে রয়েছে জেন্ডার ইকুয়ালিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন, অর্থাৎ ইকুয়াল হিউম্যান রাইটস এবং পাশাপাশি উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। এখানে দেখা যাচ্ছে 16.67% যারা রেসপন্স করেছেন। আপনারা সাধারণত অনেকেই বলেন যে গুড গভর্নেন্স, ডেমোক্রেসি, পাবলিক পলিসি, এই রিলেটেড যারা কাজ করতে চান তাদেরকে হেল্প করতে পারবো। হিউম্যান রাইটস, সোশ্যাল জাস্টিস, যেটা একটু আগে বললাম। তারপরে আপনারা অনেকে চাইল্ড প্রোটেকশন, সেফগার্ডিং নিয়ে কাজ করতে চান, তাদেরকে হেল্প করতে পারবো। বিশেষ করে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ইসিডি রিলেটেড আমার পেপার রয়েছে, সেটাতেও আমি আপনাদের হেল্প করতে পারবো। এছাড়া আমি নিজেই সিসিডিআর, ক্লাইমেট চেঞ্জ এবং ডিজাস্টার রিডাকশন রিলেটেড ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অ্যাডাপ্টেশন, এটাতে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রায় 12 থেকে 13 বছর। এই রিলেটেড যারা কাজ করতে চান তাদেরকে আমি ডিরেক্ট সুপারভিশন এবং মেন্টরশিপ করতে পারবো। বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন মিটিগেশন, ডিআরআই এবং কোপ 13 এর পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত এটা একটা হট কেক ইস্যু। আপনারা যারা কাজ করতে চান, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি, সোলার পাওয়ার নিয়ে, এটা নিয়েও আমার রিসার্চ পেপার আছে। আমি ভিয়েতনামে হোচিমিন সিটি ইউনিভার্সিটিতে আমি একটা পেপার প্রেজেন্টেশন করেছিলাম, ওখানেও বিভিন্ন স্টুডেন্টরা আমার বক্তৃতা শুনেছে, আমি সেখানেও আপনাদের হেল্প করতে পারবো। এরপরে রয়েছে ইকোনমিক ডেভেলপমেন্ট, পভার্টি রিডাকশন, এটাতে দেখছি 13%। অর্থাৎ আপনারা বাংলাদেশের পভার্টি এলিভেশন প্রোগ্রামে যারা কাজ করতে চান বা বিশ্বের প্রেক্ষাপটে, সেখানে হেল্প করতে পারবো। ডিজাস্টার রিস্ক রিডাকশন, ক্লাইমেট রেজিডেন্স, এখানেও হেল্প করতে পারবো। এছাড়া আপনারা জানেন যে মাইগ্রেশন, ডিসপ্লেসমেন্ট, আমাদের যে কোস্টাল বেল্ট, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, তারা কেন বিচ্যুতি ঘটছে, তারা এক প্লেস থেকে আরেক প্লেসে কেন সিজনাল মাইগ্রেশন করছে, এই প্রেক্ষাপটেও আপনাদের হেল্প করতে পারবো। এবং বিশেষ করে ডিজিটাল ট্রান্সফরমেশন ডেভেলপমেন্ট আমাদের বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, সেক্ষেত্রেও আপনার হেল্প করতে পারবো। এবং হিউম্যানিটেরিয়ান রেসপন্স, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যেটা আপনারা বললেন যে কন্টিনজেন্সি যেটা ফান্ড থাকবে, এবং ইমার্জেন্সি রেসপন্স, বিশেষ করে আপনারা জানেন বিভিন্ন দুর্যোগ প্রবণ এলাকায় মুহূর্তের মধ্যে আমাদের হিউম্যানিটেরিয়ান রেসপন্স বা রিলিফ কার্যক্রম কাজ করতে হয়, সেটাতেও হেল্প করতে পারবো।
এরপরে আমরা দেখছি যে আপনারা কোন রিসার্চ ফ্যাক্টরে কাজ করতে চান। বেশিরভাগই দেখি উত্তর দিয়েছেন কোয়ালিটেটিভ রিসার্চ মেথড, প্রায় 45%, 50%-এর কাছাকাছি। আমি কোয়ালিটিভ রিসার্চ মেথডে দীর্ঘদিন কাজ করেছি, 12 থেকে 13 বছর। এক্ষেত্রে আপনার ইথনোগ্রাফি স্টাডি, গ্রাউন্ডেড থিওরি, কিভাবে ফোকাস গ্রুপ ডিসকাশন করতে হয়, কিভাবে কি ইনফরম্যাল ইন্টারভিউ নিতে হয়, কিভাবে ইনডেপথ ইন্টারভিউ করতে হয়, এবং যেগুলো কোর্সিনিয়ার ফর্মুলেশন ডেভেলপমেন্ট এবং সফটওয়্যারে এগুলো কিভাবে রান দিতে হয়, এন ভিভো সফটওয়্যার, অ্যাটলাস টিআই যা যা রয়েছে আমি আপনাদের হেল্প করতে পারবো। এরপরে রয়েছে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড, যেটা আমারও পছন্দের একটা বিষয়। এক্ষেত্রে হাউস হোল্ড সার্ভে আপনি কিভাবে করবেন, স্যাম্পল সাইজ কিভাবে ড্র করবেন, স্যাম্পলিং ফ্রেম স্ট্র্যাটেজি কিভাবে করবেন, পাশাপাশি আপনি কিভাবে এগুলোতে কন্ট্রিবিউট ইন্টেলেকচুয়াল ইনপুট দিবেন, সেক্ষেত্রে হেল্প করতে পারবো। ডেটা অ্যানালিসিস, ভিজুয়ালাইজেশন কিভাবে করবেন এইসব সফটওয়্যার দিয়ে, এসপিএসএস, মাইক্রোসফট অ্যাক্সেস, হ্যাঁ, তারপরে ধরেন কোবো কালার, ডিজিটাল ডাটা, রেড ক্যাপ, রিসার্চ ইলেকট্রিক ডেটা ক্যাপচার, এই রিলেটেড সফটওয়্যারেও আপনাদের হাতে করি আমি দিতে পারবো। মিক্স মেথড রিসার্চ অ্যাপ্রোচ অর্থাৎ কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাপ্রোচে, বিশেষ করে মিল মনিটরিং ইভ্যালুয়েশন অ্যাকাউন্টিং লার্নিং, এটা বর্তমানে হটকে 33% রেসপন্স করেছেন। এরপরে রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আপনারা কিভাবে বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট, ইউনিভেরিয়েট টেবিল করবেন, ক্রস ট্যাবুলেশন করবেন, বিভিন্ন ধরনের টেস্ট করবেন, কাই স্কয়ার, অ্যানোভা, টি টেস্ট, এগুলো সবই আপনাদের হেল্প করতে পারবো। হাতে কলমে আপনাদের ডেমনস্ট্রেশন দিয়ে আমি শিক্ষা দান করার চেষ্টা করব। এরপরে রয়েছে নলেজ ম্যানেজমেন্ট লার্নিং, আপনারা বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের নলেজ ক্রিয়েশন ইউনিট থাকে এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকে, এখানেও আপনারা কিভাবে করবেন সেটা হেল্প করতে পারবো। এবং সরকারের ক্ষেত্রে বিভিন্ন পলিসি অ্যানালাইসিস ডেভেলপমেন্ট আপনারা কিভাবে করবেন, সেখানেও আপনাদের হাতে করি কিভাবে হবে সেটা হাতে কলমে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে রয়েছে বিভিন্ন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, প্রোগ্রাম এভ্যালুয়েশন, অর্থাৎ আপনি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করলেন, ইনলাইন এভ্যালুয়েশন করলেন, এক্সপোর্টস এভ্যালুয়েশন কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদের বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট দিব এবং সেগুলো রিভিউ করব, পাশাপাশি আপনাদের শেখানোর চেষ্টা করব। এছাড়া রয়েছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, আপনারা মেন্ডেলি সফটওয়্যার বা জোটারের তো কিভাবে করবেন সেটাও হেল্প করতে পারবো। প্লিজ একটু মিউট থাকেন, আমি প্রশ্ন উত্তর পর্বে আসবো, আগে আমি শেষ করি। রিস্ক অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট যেটা করেছেন সেগুলো তো আমি হেল্প করি, এবং জিআইএস আপনারা কিভাবে করেন সেখানে হেল্প করতে পারবো। এছাড়া রয়েছে প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, পিসিএম যেটা, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যেভাবে যাওয়ার দরকার, অর্থাৎ প্রজেক্টের পুরো প্রপোজাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে রিসার্চ পেপার ডেভেলপমেন্ট পর্যন্ত, পাশাপাশি ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্স আপনারা কিভাবে অ্যাটেন্ড করবেন, পেপার রিভিউ করে পিয়ার রিভিউ জার্নাল পাবলিকেশনে যাবেন, অ্যাবস্ট্রাক্ট ডেভেলপ করবেন, সেগুলো তো আমি হেল্প করতে পারবো। বিশেষ করে গ্রান্ট ম্যানেজমেন্ট, রিসার্চ মোবিলাইজেশন কিভাবে করতে হয় সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ সকলকে। আমার মেইন স্লাইডে যাওয়ার আগে এই রিলেটেড যদি সংক্ষিপ্ত দু একটা যদি কোশ্চেন থেকে থাকে আপনারা করতে পারেন। প্লিজ গো হেড। জি, আমি একটা প্রশ্ন করতে পারবো? জি জি, একরামুল ভাই বলুন। জি জি, আচ্ছা, আমরা কি আপনার ডেটা অ্যানালাইসিসে শুধু এসপিএসএস এর ব্যবহারটা শিখবো, নাকি আরো অন্য আমি অনেকগুলো বলেছিলাম, একটু মনোযোগ দিতে হবে একরামুল ভাই। আমি জাস্ট এক্সেট্রা এক্সেট্রা ব্লা ব্লা বলেছি। মাইক্রোসফট অ্যাক্সেস, এসপিএসএস, এই রিলেটেড যত সফটওয়্যার আছে, এতে টাইম কম, আমি দ্রুত বলে গিয়েছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই জন্য আপনাদের ডেডিকেশন লাগবে। আমাকে যেটা বারে বারে জহিরুল ভাই বলছে, আমি যখন গ্রুপে আপনাদের অ্যাসাইনমেন্ট দিব এই অনুযায়ী আমার মোটামুটি 22টা হ্যান্ড আউট রয়েছে। আপনারা যদি মনোযোগ সহকারে আরো এক্সট্রা 10টা 32টা আপনারা যদি 3-4 মাস এই জার্নিটা করতে পারেন, আপনারা দেখবেন যে আজকে আয়নাতে আপনারা তাকাবেন, 3 মাস পর আয়নাতে তাকাবেন, আপনাদের কি ধরনের র্যাডিক্যাল চেঞ্জ হয় যদি আমার সাথে ধরে রাখেন। ঠিক আছে, আমিও বাইরে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টদের অনলাইন ক্লাস নেই, কিন্তু সেই প্রেক্ষাপটে আপনাদের এই গ্রুপটা দেখে আমার ভালো লেগেছে। নট জাস্ট আমি চাই আমার বাংলাদেশি স্টুডেন্টরা, ভাইয়েরা, ছোট ভাইয়েরা বা বোনেরা রয়েছেন, তারা যেন ইন্টারন্যাশনালি কন্ট্রিবিউট করে। আমার প্রোফাইল দেখে বুঝতে পারেন আমি বাইরের অনেক দেশে, আমি এই দেশকে নেতৃত্ব দিয়েছি। আমি এই জন্য ডিটেলস আমার সম্পর্কে বললাম না, আপনারা আমার সিবি বা ইয়েতে গেলে পাবেন আর কি। অনেকগুলো কান্ট্রিতে আমি গিয়েছি, টিম নিয়ে গিয়েছি আপনাদের মতো ইয়াং রিসার্চারদের নিয়ে। ঠিক আছে,
তো যাই হোক, আমি মূল পর্বে গেলে আপনারা কি কি শিখতে পারবেন সেটা নিয়ে আমি একটা প্রেজেন্টেশন আপনাদের দিচ্ছি। দেখা যাচ্ছে কি? প্লিজ একটু বলবেন। হ্যাঁ জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। আমরা প্রশ্নোত্তর পর্ব পরে নিব। আপনারা একটু মনোযোগ সহকারে 20টা স্লাইড আছে, একটু দেখার চেষ্টা করবেন। আমি প্রতিটা স্লাইড হয়তো 1 থেকে 2 মিনিট নিব। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড, আমাদের যে ল্যাবের নাম রিসার্চ বার্ডির আওতায়। আপনাদের যে প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট কিভাবে ইনরিচ হবে, গ্রো আপ করবে, এই রিলেটেড শুধু আপনারা বাংলাদেশি না, এশিয়ান, আফ্রিকান, বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রি বা বাইরের দেশের যারা রয়েছেন তারাও কিন্তু ক্রস কোলাবোরেশন করতে পারবেন। যে এই জন্য কিন্তু আমি আমার এই ল্যাবটার নাম কিন্তু অন্যরকম দিয়েছি, যেটা আপনারা বুঝতেই পেরেছেন। শুধু বাংলাদেশ প্রেক্ষাপট না, যাতে আপনাদের ইন্টারন্যাশনাল ডেলিগেটস সাথে লিঙ্কেজ থাকে। কারণ আমার লিঙ্কডইন প্রোফাইলে গেলে আপনারা পাবেন আমার সাথে অনেক ইন্টারন্যাশনাল ডেলিগেটসদের লিঙ্কেজ রয়েছে। আমি আপনাদের সেখানেও ভবিষ্যতে বিভিন্ন লিঙ্কেজটা করে দেবো। দেখবো যে আপনাদের কার যত মনোযোগ বেশি, যে এগুলো শিখতে চায়, জানতে চায়, তারা এই অপরচুনিটিটা পাবেন। কিন্তু আমি আবারও বলি, আজকে প্রথম দিন বলছি, আমি ফাঁকিবাজদের পছন্দ করি না। সরি টু সে, যারা ফাঁকিবাজি করবেন প্লিজ আমার এই সেশনে থাকার দরকার নেই, তারা আমার এই গ্রুপ থেকে প্লিজ আগে আউট হয়ে যাবেন। আর যারা মনোযোগ সহকারে আমার সাথে থাকতে চান, সময় নিয়ে থাকতে চান, আমি তাদের হাতে কলমে চেষ্টা করব আপনাদের একজন সেরা রিসার্চার হিসেবে তৈরি করতে। সেজন্য প্লিজ আপনাদের সহায়তা চাই। এরপরে প্রথম ক্লাস কালকে যেটা শুরু হবে রিসার্চ মেথোডোলজির ওপর, যেটা আসলে আপনাকে বলতে পারেন যে একটা গবেষণার হৃৎপিণ্ড। আপনার যদি রিসার্চ মেথোডোলজি না জানেন, আপনি কিছুই করতে পারবেন না। এখানে আপনি ডিটেলস কালকে অনেক কোলাবোরেশন করব। যা শর্ট টার্ম এখানে আমি বলছি, গবেষণাটা কি, রিসার্চ মেথোডোলজি, রিসার্চ মেথড কি একই জিনিস না এর মধ্যে পার্থক্য রয়েছে, কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ রিসার্চ কেমন হতে পারে, ডেটা কালেকশন, অ্যানালাইসিস, টেকনিক্যাল ইস্যুগুলো কিভাবে হতে পারে, ডেটার অ্যালগরিদম কিভাবে হতে পারে, এবং ডেটার ক্লিনিং এবং ডেটার সায়েন্টিফিক অ্যাপ্রোচে ডেটা ভ্যালিডেশন কিভাবে হতে পারে, সেগুলো সবকিছু নিয়ে স্টেপ বাই স্টেপ আসবো। এরপরে আপনারা যে রিসার্চ প্রবলেম বা স্টেটমেন্ট তৈরি করবেন বা হাইপোথিসিস টেস্টিং করবেন, নাল বা অল্টারনেটিভ হাইপোথিসিস, বা অনেকে রিসার্চ কোর্সিং করেন হাউ টু আইডেন্টিফাই এন্ড ডেভেলপমেন্ট ফেজ, সেই রিলেটেডও আপনাদের আমি এগুলো প্রতিটা শুক্র এবং শনিবার, সপ্তাহে 2টা দিন সেম টাইম 9:30 আমরা শুরু করব। আপনারা প্লিজ একটা ক্লাসও মিস করবেন না। যদি মিস করেন আমি কিন্তু পুরাতন ক্লাসে ফিরে আসতে পারবো না। হয়তো রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করবে, কিন্তু রেকর্ডিং এর চেয়ে আপনারা যখন আমাকে প্রশ্ন উত্তর করবো সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমার সাথে ক্রস কোলাবোরেশন করবেন, তখন কিন্তু আপনাদের শেখার অভিজ্ঞতা এবং আপনাদের এই সঙ্গে একীভূত হওয়াটা অনেকটা সাবলীল এবং সহজ হবে। এরপরে ক্লাসটা হবে রিসার্চ ডিজাইনের উপর। অর্থাৎ আপনি কি এক্সপেরিমেন্টাল ডিজাইনে যাবেন, না সার্ভে হবে, না ক্রস সেকশনাল হবে, না কেস কন্ট্রোল স্টাডি হবে, না র্যান্ডমাইজ কন্ট্রোল স্টাডি হবে, আরসিটি হবে, এই সব কিছু নেই। এবার রয়েছে স্টোরি টেলিং কেস স্টাডি, মোস্ট সিগনিফিকেন্ট চেঞ্জ আপনাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করব। কোয়ালিটেটিভ ডিজাইন কিভাবে হবে, কোয়ান্টিটিভ ডিজাইন কিভাবে হবে, হাউ টু মেজার ইট, কিভাবে মেজার করবেন, এটার সাথে লিঙ্কেজ কিভাবে রয়েছে, সেগুলো আমি ওই সব ডিটেলস যেগুলো প্রেজেন্টেশন থাকবে, আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্ব থাকবে এবং হাতে কলমে যে সফটওয়্যারের শিক্ষাটা থাকবে, আমি প্রতিনিয়ত পর এগুলো দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনাদের জন্য থাকবে রিসার্চ ইথিক্স, গবেষণা নীতি শাস্ত্রটা কি। আপনি ইচ্ছা করলে কি গবেষণা করতে পারেন যে আজকে এক খাতা কলম নিয়ে নেমে গেলাম? এত সহজ না ভাই। আপনাকে এগুলোর জন্য একটা রিভিউ বোর্ড আছে, যাকে বলে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড, IRB বলে, বা ইথিক্যাল রিসার্চ কমিটি, ERC কমিটি। আপনার সেই অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান থেকে পেটেন্ট নিতে হবে আপনি যে গবেষণাটা করবেন, এবং একটা ইনফর্ম রিটেন কনসেন্ট থাকবে, অর্থাৎ অনুমতি অবৈধ সম্মতি পত্র থাকবে। আপনি যে ফিল্ডে যাবেন তাদেরকে আপনাকে পড়ে শোনাইতে হবে বাংলায়, এবং তারপরে তারা কিন্তু আপনাকে স্বাক্ষর দিবে, তারপরে কিন্তু আপনি কোর্স সিনিয়রটা স্টার্ট করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। অর্থাৎ এটা যেমন আপনার জন্য প্রোটেকশন, পাশাপাশি যিনি রেসপন্ডের উত্তরদাতা তার ক্ষেত্রেও প্রোটেকশন। আপনি যখন ছবি নেবেন, এই ছবির জন্য কিন্তু আলাদা ফরম্যাট রয়েছে। অনেক সময়
ছবিটা ইউজ করা যায় না এবং তার অনুমতি নিতে হয়। এরপরে রয়েছে ইথিক্যাল ইস্যু, অর্থাৎ ইথিক্যাল ইস্যু আপনি এনজিও ওয়ার্কার হতে পারেন, পাবলিক হেলথ সোশ্যাল রিসার্চার হতে পারেন, সেক্ষেত্রেও আপনার এগুলো হেল্পফুল করবে। অর্থাৎ রেসপেক্ট ডিগনিটি উইথ আদার্স, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন। মিসকন্ডাক্ট করা যাবে না, যে ফেব্রিকেশন, ফলসিফিকেশন, প্লেগেরিজম সফটওয়্যার আছে, আপনি কোথা থেকে যদি একটা লাইন কপি পেস্ট করেন সেই সফটওয়্যার কিন্তু আপনাকে ধরে ফেলাবে। যখন আপনাদের আমি লিটারেচার রিভিউ শেখাবো, পাশাপাশি যখন আপনারা রাইট আপ করবেন, আপনাদের ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, রিসার্চ ডেভেলপমেন্ট আমি হেল্প করব, যখন আপনারা পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ করবেন, তখন কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যাক অ্যান্ড ফোর্থ অনেক তারা চেঞ্জ করে পাঠায়। এরপরে রয়েছে কোর্সিনিয়ার ডিজাইন, হাউ টু ডেভেলপ স্মার্ট কোর্সিনিয়ার। স্মার্ট কোর্সিনিয়ার হলো স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেনেবল, রিয়ালিস্টিক, টাইম বোন। এবং এই কোর্সিনিয়ারের মধ্যে দুইটা ফরম্যাট আছে, একটা হলো ফাইন আর্ট ফরম্যাট, একটা হলো পিকো ফরম্যাট। পিকোটা হলো পপুলেশন, ইন্টারভেনশন, কম্পারিজন, আউটকাম। আপনি কিভাবে করবেন এগুলো সব আমি হাতে কলমে আপনাদের শেখাবো। কিভাবে একটা রিসার্চ স্টেটমেন্ট থেকে একটা ফুল কোর্সিনিয়ার ডেভেলপ করা যায়, সিস্টেমেটিক, কোনো ফাঁকিযোগী বুদ্ধি না, সহজ ভাবে আপনি ইচ্ছাকৃতভাবে সাবলীল ভাবে করতে পারবেন। আপনার অবজেক্টিভ, রিসার্চের যে এমস অবজেক্টিভ রয়েছে তার সাথে লিঙ্কেজ করেই করানো হবে। অর্থাৎ রিসার্চ কোর্সিংটা কি, এটা কি কোয়ান্টিটিভ না কোয়ালিটিভ কোর্সিনিয়ার, এটা আপনাকে স্পেসিফিকেশন করা হবে না মিক্সড মেথডে করবেন। এটা সার্ভে কোর্সিনিয়ারটা কিভাবে হবে, কমন মিস্টেক যাতে না হয়, বিশেষ করে আপনাকে সময় বাঁচাবে, আপনার শ্রম বাঁচাবে, ভ্যালিডিটি বাড়াবে এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে। এবং কিছু রিয়াল ওয়ার্ল্ডের প্র্যাকটিক্যাল টিপস আমি দেওয়ার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে দেখা যাবে এগুলো আপনারা যারা পাবলিক হেলথ, ওয়াটার স্যানিটেশন, হাইজিন, সোশ্যাল রিসার্চার, এডুকেশন, এনজিও, পলিসি, গভর্নমেন্ট স্টাডিজে যারা কাজ করতে চান, বিশেষ করে ক্রস ইন্ডেড কোর্সিনিয়ার বা ওপেন ইন্ডেড কোর্সিনিয়ার বা বোথ ইন্ডেড কোর্সিনিয়ার বা লাইকার স্কেল বা স্ট্রাকচার ফরম্যাট, সেমি স্ট্রাকচার ইন্টারভিউ কোর্সিনিয়ার যেভাবে করতে চান আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। এরপরে যে মেইন পার্ট, অনেকে এটা ভুল করে, অনেকে দেখেছে আপনাদের এই যে বিভিন্ন গ্রুপে আমি এইগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, একজন লিখেছে স্যার আমি 16টা মাত্র স্যাম্পল নিয়েছি, 18টা নিয়েছি। এগুলো একদম ভুল ভাই। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোর জন্যই স্যাম্পল রয়েছে এবং এটা সাইন্টিফিক্যালি সিগনিফিকেন্ট হতে হবে। সে স্যাম্পলিং ফ্রেম স্ট্র্যাটেজিটাকে আমি আপনাদের হেল্প করবো। প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে প্রবাবিলিটি স্যাম্পলিং এটা পুরোটাই আপনার কোয়ান্টিটিভের জন্য, নন প্রবাবিলিটি স্যাম্পলিং হলো কোয়ালিটিভ রিসার্চের জন্য। বিশেষ করে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করি, সিস্টেমেটিক করি, স্ট্র্যাটিফাইড করি, ক্লাস্টার করি, এগুলো কোয়ান্টিটিভের জন্য। আর নন প্রবাবিলিটির জন্য যেগুলো আমরা সাধারণত এফজিডি, কেআই, ইনডেপথ ইন্টারভিউ যেটা কোয়ালিটিভের জন্য করি, সেটা কনভেন্স স্যাম্পলিং, পারপাসিভ, স্নোবল, ভলান্টারি এগুলো ইউজ করা হয়। এগুলো ডিটেলস আমি ওই প্রতিটা সেশনে, অর্থাৎ প্রায় ফ্রাইডে স্যাটারডেতে যখন শুরু হবে পর অর্থাৎ কোনটার পর কোন প্রেজেন্টেশন, কোনটার পর কোন শিক্ষণ প্রক্রিয়া আসবে, আপনাদের প্র্যাকটিসেস মেক্স এ পারফেক্ট, অর্থাৎ লার্নিং ডুইং বাই শেয়ারিং, সেগুলোতে আমি আপনাদের হেল্প করবো। অর্থাৎ হুট করে আজকে রিসার্চ মেথডে লাভ মেরে রিসার্চ রিপোর্ট রাইটিং তাহলে কিন্তু হবে না, মাঝখানে অনেক ধাপ আছে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনাদের এই সেশনগুলো নেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা পুরো 20টা বা 22টা যে রয়েছে প্রতিটা সেগমেন্ট সেকশনে আপনারা কমপ্লেন আন্ডারস্ট্যান্ডিং থাকে, আপনাদের বোধগম্য ধারণা যেন সেই লেভেলে থাকে, যাতে যে কেউ আপনাদের প্রশ্ন করলে আপনারা ইন্টারন্যাশনালিও যাতে ফাইট করতে পারেন এবং সাকসেসফুল রিসার্চার হিসেবে পৃথিবীতে যাতে আপনারা নিজেকে পরিচয় দান করতে পারেন। এরপরে রয়েছে স্টেপ টু স্টেপ গাইড করবো আপনাদের রিসার্চ জার্নাল কিভাবে এক্সপ্লোর করতে হয় সিস্টেমেটিক্যালি। পাবমেড থেকে আপনি কিভাবে নামাবেন, স্কোপাস থেকে নামাবেন কিভাবে, স্প্রিঙ্গার থেকে নামাবেন কিভাবে, গুগল স্কলার বা সিমিটি স্কলার আমি হাতে কলমে আপনারা শেখানোর চেষ্টা করব। এবং সেগুলোর মধ্যে হয়তো 50টা 100টা আপনারা নামাইলেন, সেখান থেকে আপনি আরো কম করে 50টা কিভাবে চুজ করবেন, সেখান থেকে 25টা কিভাবে ফাইনালি সিলেক্ট করবেন, এগুলি স্টেপ বাই স্টেপ আমি শেখানোর চেষ্টা করব। এরপরে রয়েছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, যেটা আপনারা জানেন মেটা অ্যানালিসিস বা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেখানে আপনি কোর্সিংটাকে রিলেটেড করে লিটারেচার কিভাবে সিস্টেমেটিক্যালি আপনি নামাবেন, স্ক্রিনিং কিভাবে করবেন, ফিল্টারেশন কিভাবে করবেন, ডাটাটা এক্সট্রাক্ট কিভাবে করবেন, সেটা এই সেকেন্ডারি ইনফরমেশন কিভাবে ডাটাটা অ্যানালাইসিস করবেন। শুধু যে প্রাইমারি ডাটা যে রিসার্চ এটা ভুল ধারণা, সেকেন্ডারি লিটারেচার দিয়েও আপনি রিসার্চ রিপোর্ট করতে পারেন, অথবা দুইটা প্রাইমারি সেকেন্ডারি দুইটা ইউজ করলে স্ট্রং হয়।
এবং রিপোর্টটা কমিউনিকেশন কিভাবে করবেন সেগুলো তো আপনাদের সহযোগিতা করব। এরপরে যেটা আমার পছন্দের বিষয় আপনাদের হাতে করে দেবো, মেন্ডেলি সফটওয়্যার দিয়ে। এটা বর্তমানে খুবই হটকেক সফটওয়্যার এবং বিশ্বে খুব চলছে, এবং অনেক জায়গায় বলেই দেয় যে আপনি মেন্ডেলি ইউজ করেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউর জন্য। আপনি কি এপিএ স্টাডি করবেন, না শিকাগো, না হার্ভার্ড স্টাডি করবেন, আপনি যে আপনার সাইটেশন, তারপরে আপনি কিভাবে করবেন, সাইট করবেন, পাশাপাশি বিবিলিওগ্রাফি রেফারেন্সিং করবেন, এভরিথিং আপনার হাতে কলমে দেখানো হচ্ছে। আপনার কিভাবে অ্যানোটেট করবেন, নোটটা কিভাবে, কোলাবোরেশন কিভাবে করবেন, এবং সেটা প্লেগেরিজম সফটওয়্যারে ধরবে না, কিভাবে এটাকে প্যারাফ্রাইজিং রিফ্রেজিং করে লিখতে হয়, এবং অ্যাকনোলেজমেন্ট কিভাবে করতে হয়, ডিরেক্ট লাইন কপি পেস্ট না, সেটাও আপনাদের আমি শেখানোর চেষ্টা করব। এরপরে রয়েছে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, যে সাইটেশন রেফারেন্সিং, যেটা আমি মেন্ডেলি সফটওয়্যার দিয়ে করাবো, যেটা অলরেডি আমি বলেছি এপিএ, এমএলএ, হার্ভার্ড, শিকাগো, আদার বিভিন্ন ফরম্যাট যেগুলো রয়েছে। এবং অনেক সময় জার্নাল যে পাবলিকেশন সাইট বলেই দেয় যে আপনাকে এপিএ ইনস্টল করতে হবে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, অথবা বলেই দেয় যে শিকাগো স্টাইলে করুন, অথবা বলে দেয় হার্ভার্ড স্টাইলে করুন। তখন কিন্তু আপনাকে ওই স্টাইলে ফরম্যাটিং করে করতে হবে। এটা আগে অনেক কষ্ট হইতো, অর্থাৎ আমরা ম্যানুয়ালি করতাম, অর্থাৎ রাইটারের নাম, তারপরে প্রকাশের সময়কাল, অথরের নাম, কত ভলিউম নাম্বার, পেজ নাম্বার, মাথা নষ্ট হয়ে যেত। আর এখন আপনাকে সিস্টেমেটিক তৈরি করে দিবে, অর্থাৎ 3 মাসের জার্নি গিয়ে আপনাকে 7 দিনে আপনাকে হেল্প করবে। কিন্তু আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর এইসব জার্নাল লিটারেচার পড়তে হবে। আমার একজন এক্স সুপারভাইজার ডক্টর আমিনুর রহমান স্যার, উনি একটু কথা বলতো, অসীম কোন একটা পেপার লেখার আগে তোমাকে 100 জার্নাল ইন্টারন্যাশনাল সাইট থেকে ওই রিলেটেড টপিক সার্চ দিয়ে নামাইতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে তুমি লেখার চেষ্টা করবে। আমি তাই করেছি। অর্থাৎ তাদের লেখার ধরন, শৈলী, স্টাইল, আপনাকে এগুলো বুঝতে হবে। কারণ আপনি যদি না পড়েন, লেখা শুনে আপনি ভুল হওয়ার চান্স থাকবে, আপনার পেপারটা রিজেক্ট হওয়ার চান্স থাকবে। অর্থাৎ রিড, পড়ার ছাড়া কোনো বিকল্প নেই। এরপরে আপনাদের হাতে কলমে শিক্ষা দেব এসপিএসএস, সবচেয়ে মজাদার সফটওয়্যার, যদিও পুরাতন কিন্তু ইন্টারন্যাশনালি রিকগনাইজ, এখনো চাই। আমি লাইসেন্স 24 ভার্সন ইউজ করি, আপনারা হয়তো 30 ভার্সন ইউজ করেন। আরো মানে ওখানে ফর্মুলা সেট করা যায়, কমান্ড দেওয়া যায়, খুবই সুন্দর একটা জানিস যে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, যেটা আপনাকে ডেটা ভিউ বা ভেরিয়েবল ভিউ করে আপনি যে কোনো স্টাইলে আপনি করতে পারবেন, এবং পাশাপাশি এত দ্রুত আপনি ইন্টারপ্রিটেশন অ্যানালাইসিস করে দিবে, যেটা অন্যান্য সফটওয়্যার, বিশেষ করে স্ট্যাটা বা ইয়েতে অনেক সময় ডট ম্যাট্রিক্স পদ্ধতি, ওই ডসের মতো কমান্ড দিয়ে করতে হয়। কিন্তু এখানে প্রোগ্রাম ডিজাইনটা যদি আপনি ভালোভাবে করেন, জাস্ট একটা ক্লিক করা মাত্রই আপনি সুন্দরভাবে ক্রস ট্যাবুলার যদি লিঙ্কেজ করে দেন বা সিনট্যাক্স মেকিং করেন, সুন্দর করে আপনার নামতে থাকবে। এরপরে রয়েছে মাইক্রোসফট এক্সেস ফুল কোর্স ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে মেট ইজি, আপনি খুবই ইজি, এটাও আপনাদের শেখাবো। মাইক্রোসফট এক্সেসটা খুবই মজাদার, এবং বিশেষ করে এখানে ডাটার ইরর হওয়ার চান্স কম থাকে এবং ভুল হওয়ার চান্স কম থাকে। অর্থাৎ অনেক ক্ষেত্রে যে রো কলাম ঠিক থাকে না, কিন্তু মাইক্রোসফট এক্সেসের ক্ষেত্রে আপনার একটা ফিগার এমনভাবে ভ্যালিডেটেড করে দেওয়া হয় যে ওর বাইরে অতিরিক্ত ফিগার নিবেই না, অর্থাৎ ভুল এন্ট্রি হওয়ার চান্স কম থাকে। এবং বিশেষত এটা লাইসেন্স করাই থাকে, যেহেতু আপনারা অফিস 365 ইউজ করেন, অথবা আপনারা যে মানে এমএস অফিস, মাইক্রোসফট অফিস যারা 2020 বা 2025 ইউজ করেন, সেখানে এমবেডেড করা থাকে মাইক্রোসফট এক্সেসটা, অর্থাৎ আপনি কম্পিউটারের মধ্যেই পাবেন, যার ফলে আলাদা আপনার লাইসেন্স লাগে না। এগুলো আপনার শেখানোর চেষ্টা করা হবে হাতে কলমে। এরপরে রয়েছে এনভিভো, যেটা আপনার কোয়ালিটেটিভ মজাদার সফটওয়্যার। এটা যেহেতু লাইসেন্স 14 দিনের বেশি থাকে না, অনেক সময় আমরা ওই যে অনেক অনেক দামে কিনে নিতে হয়, কিন্তু আমরা 14 দিনের ট্রায়াল ভার্সন নেই শেখাবো। আপনারা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, সেক্ষেত্রে ডাটাটা আপনারা জেনারেট করে রেখে দিবেন, পরবর্তীতে আবার ওখানে রান দিলে ওটা আবার দেখা যায়, কিন্তু 14 দিনের বেশিতে থাকে না। আপনারা এখানে ক্লাউডে কিভাবে করবেন, ওয়ার্ড ক্লাউড, এবং এখানেও কিভাবে গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন করা যায় এসপিএসএস এর মতো, এবং কিভাবে এফজিডি কে, সবগুলো এফজিডি কে এক জায়গায় আনা যায়, ট্রান্সক্রিপ্ট, ট্রান্সলেশনকে, ভার্বাটিং কে, পাশাপাশি ইনডেপথ ইন্টারভিউ কোয়ালিটিভ সফটওয়্যারের জন্য, ইথনোগ্রাফিক স্টাডি বা অবজারভেশনে বা কেস সিরিজের যদি কিছু থেকে থাকে, বা ইনডেপথ ইন্টারভিউ যদি কি ইনফর্মাল ইন্টারভিউ যদি অনেকগুলো নেওয়া থাকে, সেগুলোকে এখানে ডেটা ইনকোডিং ডিকোডিং করে থিমেটিক অ্যানালিসিস করেও করা যেতে পারে, আপনাদের দেখাবো। এরপরে মজাদার যেটা আপনার অনলাইন ডিজিটাল ডাটা কালেকশন, কোবো টুলবক্স কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে
সি প্লেন সার্ভারে আপনারা দেখতে পারবেন আপনার ডাটাটা কিভাবে আপলোড ডাউনলোড হচ্ছে, নিজের ডাটা জেনারেট করুন। যেমন আজকে আপনাদের দেখাইলাম, ওটা জাস্ট কালকে ডিজাইন করে আপনাদের ছেড়েছি। আপনারা কি কি বিষয়ে শিখতে চান, জানতে চান, সেটা একটা স্ন্যাপশট। ঠিক ওইভাবে আপনারা নিজেরাই নিজেদের অনেক অনলাইন কোর্সিং ছেড়ে দিয়েও আপনারা কিন্তু ডাটা কালেকশন করতে পারেন ফোনে, অনলাইনে এবং ফিজিক্যালি। আপনার যখন মোবাইলে জাস্ট লিঙ্ক থাকলেই অনলাইন অফলাইন মোডে সবকিছু থেকে ড্যাশবোর্ড দেখা যায়, রিয়েল টাইম ডাটা করা যায়, জিপিএস লোকেট করা যায়। তিনি কি চার্জ টুলে পরে সে ডাটা কালেকশন করছে না হাউস হোল্ডে যেই করছে, সেগুলো আপনাদের শেখানো হবে। এরপরে রয়েছে আপনাদের যেটা মিশনারি প্ল্যান, হাউ টু রাইট এ উইনিং রিসার্চ প্রপোজাল। একটা রিসার্চ প্রপোজাল কিভাবে ডেভেলপ করবেন যেটাকে রিজেকশন হার খুবই কম, আমি সেটাও আপনাদের শেখানোর চেষ্টা করব। বিশেষ করে আপনারা রিসার্চ প্রবলেম বা কোর্সিং দিয়ে শুরু হবে, লিটারেচার রিভিউ বা গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, বিভিন্ন ধরনের অবজেক্টিভ রিসার্চ কোর্সিং থাকবে, মেথোলজি অ্যাপ্রোচ থাকবে, ডেটা কালেকশন অ্যানালাইসিস প্ল্যান থাকবে, টাইমলি ওয়ার্ক প্ল্যান থাকবে, এটা জ্ঞান চার্ট আকারে থাকবে, এবং বাজেট রিসোর্স আপনাকে যদি স্কলারশিপ দেয় সেখান থেকে কিভাবে হবে, এবং ইথিক্স অ্যাপ্রুভাল, ওই যে আমি ইথিক্যাল রিসার্চ কমিটি আইআরবির কথা বলেছিলাম, ইনস্টিটিউশন রিভিউ বোর্ডের, সেই রিলেটেড গুলোও থাকবে। এরপরে হলো হাউ টু রাইট এ অ্যাবস্ট্রাক্ট ফর ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমি অনেক দেশে ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাবস্ট্রাক্ট বা পেপার প্রেজেন্ট করেছি, অনেক টিম মেম্বারকে নিয়েছি, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউএসএ, আপনার আফ্রিকান কান্ট্রি, তারপরে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্ডিয়া, আর অনেক কান্ট্রিতে। সেখানে কিভাবে করতে হয় এবং বিশেষ করে আপনি স্কলারশিপ কিভাবে পাবেন, আর সেই স্কলারশিপ দেয় না, এবং বিশেষ করে আপনি অ্যাবস্ট্রাক্ট 300 ওয়ার্ডের 2200 ওয়ার্ডের বা প্রেসক্রাইব লং ওরাল অ্যাবস্ট্রাক্ট দেয় আপনাদের অ্যাকসেপ্ট হবে, সেটাও আমি শেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের অ্যাবস্ট্রাক্ট যেন রিজেকশনের হারটা কমে যায়। ব্যাকগ্রাউন্ড কন্টেক্সট, রিসার্চ অবজেক্টিভ, মেথোলজি থাকবে, কি ফাইন্ডিংস, এসেট রেজাল্ট থাকবে, রাইট উইথ ইম্প্যাক্ট। এরপরে রয়েছে হাউ টু রাইট এ প্রফেশনাল রিসার্চ রিপোর্ট। একটা রিসার্চ রিপোর্ট আপনারা কিভাবে লিখবেন সেটা আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে সাকসেস হবে এবং গ্লোবাল স্কিল, গ্লোবাল অপরচুনিটি, গ্লোবাল সাকসেসের যাতে পারে সেই রিলেটেড আপনাদের যারা প্রফেশনাল রয়েছেন, বিশেষ করে স্টুডেন্ট রয়েছেন, যারা বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে অলরেডি কাজ করছেন, যাদের 2-3টা অলরেডি জার্নাল পাবলিকেশন রয়েছে, তাদেরকেও হেল্প করা যাবে। তারা যেন নিজেকে আরেকটু শানিত করা, অর্থাৎ তাদেরকে আরো নিজেকে আরো তৈরি করা। এরপরে রয়েছে হাউ টু রাইট এ রিসার্চ পেপার, যেটা আপনাদের সবচেয়ে অভিষ্ট লক্ষ্য। শেষে আপনারা যে একটা ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপ করবেন, পেপার ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করবেন, বিভিন্ন পিয়ার রিভিউ জার্নাল পাবলিকেশন সাইটে দিবেন। আমিও সেগুলো লিঙ্কেজ করে, যেহেতু আমি কয়েকটি এডিটোরিয়াল বোর্ড মেম্বার, আমি ইন্টারন্যাশনাল ইনজুরি প্রিভেনশন রিসার্চের 100 এডিটোরিয়াল বোর্ড মেম্বার ছিলাম, যেটা অ্যাডিলেড অস্ট্রেলিয়াতে হয়েছিল, ওটা 2021 সালে। ওখানকার বুক পাবলিকেশনের মধ্যে আমার নাম রয়েছে এডিটোরিয়াল বোর্ডে। ঠিক আপনি যেমন বাংলাদেশ, আপনি কিন্তু বাইরের দেশের রিসার্চ পেপার গুলো রিভিউ করতে পারেন। আমি অবশ্য নামগুলো থাকতো না, কিন্তু বুঝতে পারতাম যে এটা ভিক্টোরিয়া লেককে কেন্দ্র করে, বিশেষ করে তানজানিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, নিউজিল্যান্ডের পেয়েছিলাম, পাশাপাশি ইংল্যান্ডের, বোঝা যায় ওই টপিক টাইটেলের মধ্যে। তাদের ডকুমেন্ট গুলো রিভিউ করেছি এবং কন্ট্রিবিউট করেছি, ওয়েট স্কোর মার্কিং করেছি, এবং পাশাপাশি আমাকে ওনারা অনেক সার্টিফিকেটও দিয়েছে। সময়ের অভাবে আপনাদেরকে আমি এগুলো দেখাইতে পারিনি, আমার এগুলো রেটে 50-এর ওপর সার্টিফিকেট রয়েছে এবং তারা আমাকে অ্যাকনোলেজ করেছে। আমি সেগুলো জাস্ট আজকে শর্ট টাইম ফ্রেম বলতে পারলাম না, আপনারা আমার বিভিন্ন লিঙ্ক আছে, সেখানে ঢুকলেই দেখতে পারবেন। এরপরে রয়েছে প্রবলেম ট্রি অ্যানালাইসিস। আপনারা কিভাবে প্রবলেম ট্রি অ্যানালাইসিস করবেন, এটা বর্তমানে খুবই হট ট্রেন্ড। অর্থাৎ আপনি যদি প্রবলেম ট্রি অ্যানালাইসিস না করেন, আপনি কিছুই করতে পারবেন না। অর্থাৎ আপনি গাছের শিকড়ে কি রয়েছে, কোর প্রবলেম, ট্রাঙ্ক, রুট কজ অ্যানালিসিস করতে হবে, ডিটারমিন ইফেক্ট ব্রাঞ্চে কি কি রয়েছে, এবং কজ আর ইফেক্ট রিলেশনশিপ ভ্যালিডেট স্টেক হোল্ডার ওয়ার্কশপে করতে হবে, এবং প্ল্যানিং মনিটরিং সলিউশন ফেজে আপনার যেতে হবে। এগুলো নিয়েও আপনাদের শেখানোর চেষ্টা করবো, যেটা আপনার যে প্রজেক্ট প্ল্যানিং, কমিউনিটি এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন, ইনভলভমেন্ট কিভাবে বাড়াবেন, সেগুলোতে আপনাদের ইনোভেটিভ আইডিয়া, আপনাদের যে ক্রিয়েটিভিটি, ইন্টেলেকচুয়াল ইনপুট, যে গ্লোবালি যে আপনাদের পার্টেক করে, সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা করানোর চেষ্টা করব। সর্বশেষ রয়েছে থিওরি অফ চেঞ্জ, টিওসি। এটা গুরুত্বপূর্ণ। রেজাল্ট চেঞ্জ, ইফ এন্ড দেন, যেমন বলে না, যদি আজকে বৃষ্টি হয়, কাদা মাটি যুক্ত হবে, আমি হয়তো ওই প্লেসে যেতে পারবো না, এরকম আছে না? ঠিক ওই রকম আপনাদের রেজাল্ট চেঞ্জ, রেজাল্ট বেস ম্যানেজমেন্ট দেখাবো। থিওরি চেঞ্জ কে আপনার লজিক্যাল ফ্রেম আর লক ফ্রেমের মতো। এটা হলো
বিদেশিরা ইউজ করে, হয় লজিক্যাল ফ্রেমওয়ার্ক, এলএফএ অথবা টিওসি, থিওরি অফ চেঞ্জ ইউজ করে। তো এই রিলেটেড অনেক কিছু রয়েছে। আমি যদি আমার বিভিন্ন প্রফেশনাল প্ল্যাটফর্ম রয়েছে, আমি যদি একটু আমার যে লিঙ্কগুলো রয়েছে, আমি আর সময়ের অভাবে দেখাতে চাচ্ছি না। আপনারা আমার এই বিশ্ব রিসার্চ গেট, অর্কিড আইডি, লিঙ্কডইন, গুগল স্কলার একাডেমি, বিশেষ করে ইউটিউব আমার একটা চ্যানেল রয়েছে আপনাদের জন্য, প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট। প্রতিদিন সন্ধ্যা 7টায় ফ্রি অফ কস্ট, জাস্ট বেসিক অন ইয়ার হয়, রিসার্চে আদ্যবন্ত, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত, কিন্তু ডিটেলস না। ডিটেলস গুলো আপনারা এই সেশন গুলোতে প্রতি শুক্রবার শনিবার পাবেন। কিন্তু ওটা দেখলে আপনার হবে কি, আপনার একটা বেসিক ধারণা হবে। আর আমি এখানে বেসিক, মিডিয়াম এবং অ্যাডভান্স তিনটা বিষয়ই আপনাদের শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। এখন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। জি ওয়াসিক ফয়সাল ভাই, আপনার মনে হয় প্রশ্ন আছে, আপনি করতে পারেন। একজন একজন করে হাত তুলে একজনের পর একজন প্রশ্ন করতে পারবেন। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আহ, আমি আসলে স্যার যে বিষয়টা জানতে চাচ্ছি যে এসপিএসএস নিয়ে স্যার হচ্ছে আপনি শিখাইতে চাচ্ছিলেন, তো স্যার এসপিএসএস তো হচ্ছে স্যার লাইসেন্স কেনা লাগে। তো আমি স্যার হচ্ছে আলাদা সফটওয়্যার পাইছি, সেটার নাম হলো জামোভি। তো ওখানে স্যার এটা স্যার একদম বিগিনার ফ্রেন্ডলি এবং এখানে কোনো কস্ট লাগতেছে না স্যার, মানে এসপিএসএস এর অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করা যাচ্ছে। আচ্ছা, এটা কি স্যার কে বলছেন? প্রতাপ দাশগুপ্ত বললেন? স্যার না আমি। ও আচ্ছা আচ্ছা, ওয়াসিক ফয়সাল আর কি। জি আচ্ছা স্যার, ফয়সাল, যেমন ধন্যবাদ। একটু বলি, আপনারা সাধারণত মনে করবেন ওল্ড ইজ গোল্ড। এই জি এসপিএসএস কিন্তু 8 ভার্সন আমি ভার্সিটি লাইফে ইউজ করছি, থিসিস এ মনোগ্রাফে, সেটা কিন্তু আজ অবধি চলছে। আমি যেটা ইউজ করি 24 ভার্সনের একটা লাইসেন্স, যদি গুগল ড্রাইভে দেওয়া যায়, আমি কিভাবে এটা ইনস্টল করা যায় 2032 সাল পর্যন্ত আপনি চালাইতে পারবেন। ঠিক আছে, কারণ এসপিএসএস তো জি মাদার অফ অল সফটওয়্যার। বর্তমান যেগুলো রয়েছে এটাও ভালো, কিন্তু এসপিএসএস না জানলে অন্যগুলো আপনি পারবেন না। জি, ঠিক জি আছে, আমরা অন্য সফটওয়্যারও আসবো, কিন্তু আগে আমি চাচ্ছি বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাইতে। এই জন্য আপনাদের বলছি 3-4 মাসের জার্নি। যদি আমার একটা ক্লাস আপনারা মিস করেন, সরি টু সে, নিজের জন্য বলবো না, জি যেটা অলরেডি আমার কলিগ ভাই বলেছে রিসার্চ ব্যাটি গ্রুপের পক্ষ থেকে, যে একটা ক্লাস যদি আপনার কোনো কারণে মিস করেন, আমার ভিডিও টিউটোরিয়াল দেখে কিন্তু শিখতে পারবেন না। এই জন্য আমি প্রথমেই বলছি সরি টু সে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ফাঁকিবাজদের পছন্দ করি না ফয়সাল ভাই। যারা জি আজকে স্যার। বলবো তিনি আমার কাছ থেকে কাট অফ হয়ে যাবেন। আর যারা মনোযোগ আমার সাথে থাকবেন, আমি চেষ্টা করব তার পেপার পাবলিশ হওয়া পর্যন্ত। আমি টাকার জন্য আসিনি, আমি সরি টু আবারও বলি। আমি চাই আমার দেশের ভাই বোনেরা, আমি ইন্টারন্যাশনালি যখন গিয়েছি, বিভিন্ন ছেলেপেলেদের নিয়ে গিয়েছি, তারা তখন আমার সাথে থেকেছে, শিখেছে। তারা বলেছে যে স্যার আপনার সাথে না থাকলে এই এত গ্লোবাল প্ল্যাটফর্মে থাকতে পারতাম না। অর্থাৎ আমাদের দেশের, বিশেষ করে বিশ্বাস করবেন না, আমাদের বাংলাদেশের চেয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, নেপাল, ভুটান, ওদের সাথে আমার অনেক ক্রস কোলাবোরেশন, এরা এতটাই এগিয়ে গেছে, আমরা এখনো পিছিয়ে আছি। আমার পাকিস্তানি ফ্রেন্ডও আছে, কিন্তু আমরা অনেক, আমাদের একটা ইন্টারন্যাশনাল ডেলিগেট কোলাবোরেশন গ্রুপ আছে। তারা বলে যে বাংলাদেশ কিন্তু আমরা এশিয়া কান্ট্রিতে প্রতিনিধিত্ব করতাম, দক্ষিণ এশিয়া, উল্টা আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের দেশকে সবার সামনে মাথা উঁচু করে এগিয়ে নিতে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার, আমি কি প্রশ্ন করতে পারি? জি জি বলুন, তানজিনা রহমান। স্যার, জি স্যার, একটু ব্যাকগ্রাউন্ডে যাব স্যার। এটার কারণ হলো আমি যেই অফিসে বর্তমানে আছি ওখান থেকে স্যার আমাদেরকে 1 মাসের একটা রিসার্চ ম্যাথোডোলজি ট্রেনিং দেওয়া হয়েছিল বার্ডে। তো স্যার ওখানে ছোট একটা অ্যাসাইনমেন্ট ছিল আমাদের, যেখানে পুরো একটা রিসার্চ পেপার দাঁড় করাতে হবে স্যার। তো ওই রিসার্চ পেপার দাঁড় করাতে গিয়ে আমার একটা টপিক সিলেক্ট করা হয়। স্যারের সাথে, আপনার সাথে আমার অলরেডি কথা হয়েছে। স্যার আমি জানতে চাচ্ছিলাম যে আমি ওই কাজটা যতটুকু দাঁড় করিয়েছে, ওটা কি আপনার যে ক্লাসগুলো চলবে ওটার পাশাপাশি আমি চালিয়ে নিতে পারবো আপনার সুপারভাইজেশনের আন্ডারে? হ্যাঁ, এটা করতে পারবো, কিন্তু রিসার্চ বেডি যারা রয়েছে, কারণ এটার জন্য কিন্তু ওই যে ইথিক্যাল রিসার্চ কমিটি বা আইআরবি থাকতে হয়। জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আপনার হয়তো সুপারভাইজার আপনি ইউনিভার্সিটি বা আপনার জব লোকেশনে, কারণ আমিও একটা অর্গানাইজেশনে জব করি, সেটা আমি পরিচয় কিন্তু দিচ্ছি না, ওটা আমার। এই জন্য সানডে টু মানে থার্সডে আমার সময় নাই, এই জন্য ফ্রাইডে স্যাটারডে আপনাদের ক্লাস নিচ্ছি।
এই জন্য বলবো যে ওনাদের অনুমতি নিয়ে অনেক সময় কি এই নাম পেটেন্টটা ইউজ করে আমাকে ইন্টারন্যাশনাল ডেলিগেটসটা টেনে, হয়তো আমি আপনাকে মেন্টরশিপ করতে পারবো, কিন্তু তাদের অনুমতি নিয়ে রিসার্চ বাড়িতে আমার কোনো সমস্যা নাই, আমি জি আপনাকে স্যার। পাশে হেল্প করতে পারবো আর কি। স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার, এটা হলো যে আমার ওখানে স্যার তখনকার সময় যিনি মেন্টর ছিলেন উনি ওনার ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমাকে সময় দিতে পারছেন না। তো ওখান থেকে স্যার আমার রিসার্চ বাড়ি এর সাথে যোগাযোগ করা যাতে স্যার আপনার মেন্টরশিপটা আমি নিতে পারি। স্যার আপনি কাইন্ডলি যদি আমাকে দিব। পথ হ্যাঁ দেখান তাহলে আমার জন্য সুবিধা হ্যাঁ, হয়। তাহলে আপনার এই প্রতিটা কোর্সে থাকবেন, পাশাপাশি শেখার পর জি স্যার। ওই অনুযায়ী জি আপনার স্যার। পেপারটা আপডেট করবেন, জি করার পর স্যার। আমাকে একটু ফাইনাল ড্রাফটটা দিবেন, মানে আপনার তরফে ফাইনাল। আমি একটু জি স্যার, রতে থ্যাংক ইউ স্যার। কাজ করতে গেলে জি আমার জি। সময় লাগবে, জি আপনার জি। তরফে ফাইনাল। তখন জি হবে স্যার। কি আমি আপনাকে কোথায় কোথায় ল্যাকিংস আছে জি স্যার। হাতে কলমে দিয়ে দিতে পারবো, এবং তখন সেই অনুযায়ী আপনি ইনপুট বা রিভিশন করলে ইন্টারন্যাশনাল জি স্যার। পেপারে আপনি পাবলিশ করতে পারবেন। কিন্তু জি স্যার, আবারও থ্যাংক ইউ বলি, স্যার। রবি থেকে জি বৃহস্পতি স্যার। আমি পারবো না, ফ্রাইডে স্যাটারডে হয়তো আমার উইকেন্ডে আমার ফ্যামিলিকেও সময় দিতে হয়, জি মাঝে স্যার। মধ্যে হয়তো আমার ল্যাপটপে বা ডেস্কটপে আপনাকে যেটুক জি সময় স্যার। এটা আমি জি স্যার, ভলান্টারি থ্যাংক ইউ করতে স্যার, পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আসলে খুব হতাশ হয়ে গেছিলাম ট্রেনিংটা করে আসার পর, যে আমি আর পথ খুঁজে পাচ্ছিলাম না কি করব। স্যার আপনার প্রেজেন্টেশনটা দেখার পর এখন একটু সাহস পাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে দেলোয়ার হোসেন। আমার হচ্ছে স্যার মাস্টার্স হচ্ছে নন থিসিস ছিল। তো আসলে আমার রিসার্চের উপরে এত নলেজ নাই। তো আসলে এখানে যুক্ত হয়ে আমি আসলে মানে একদম বিগিনার লেভেল থেকে সবকিছু শিখতে পারবো কিনা। আরেকটা হচ্ছে আমার হচ্ছে বোটানি থেকে অনার্স মাস্টার্স। আমি হচ্ছে এনভায়রনমেন্টের উপরে কাজ করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, আপনার গুড টপিক। হ্যাঁ, এনভায়রনমেন্টের উপর কিন্তু অনেক বিষয় আছে, যেহেতু আমার ভাস্ট এক্সপিরিয়েন্স এই রিলেটেড এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ, সেক্ষেত্রে আপনাকে আশা করি আমি পথ দেখাতে পারবো। কিন্তু ভাই একটাই কথা দিলর ভাই, এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার দেখেছেন আমার যে মডিউল গুলো, একটা জি স্যার। মডিউলও আপনি মিস করা যাবে না। এর বাইরেও কিন্তু আমার আরো এক্সট্রা 10টা মডিউল আছে। যখন আপনারা এই 22টা শেষ করবেন আমাকে বলবেন যে স্যার আরো জানতে চাই, তখন আমি এই 10টা আবার রান করবো। বাকি যদি আপনার মোটামুটি 30-32টা শেষ করতে পারেন আগামী 3 মাসে, আশা করা যায় বা 4 মাসে, 4 মাস পর আপনাকে জাস্ট আয়নায় একটু তাকাবেন আপনি কি ছিলেন এবং কোথায় পৌঁছে গেছেন। কিন্তু ধরে রাখতে হবে স্যার একটাই আমি কি কথা, একদম বিগিনার লেভেল থেকে মানে শিখতে পারবো হ্যাঁ কিনা? আমার কাল থেকে বিগিনার শুরু হবে। রিড রিড রিড, আবারও বলি পড়ার বিকল্প নাই, ঠিক আছে? জি স্যার। স্যার বাইরে তো আর কোনো কোর্স টোর্স করা লাগবে না মানে রিসার্চ না না, এর কিচ্ছু উপরে বা? করতে হবে না আপনাকে, আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও কানেক্টিভিটি করে দিতে পারবো, কিন্তু নিজের শিক্ষা নিতে হবে। হয়তো ওকে স্যার। ওখানে কিভাবে একটা কাভার লেটার লিখতে হয়, ইয়ে করতে হয় এগুলো, কিন্তু আমি এটা আবার বললে হয়তো চরিত্র নিয়ে বলবে স্যার আমাকে লিখে দেন, এটা কিন্তু হবে না, আপনি নিজে করতে হবে। আমি জাস্ট ড্রাফটিং বা মডিফিকেশনে বা একটা আপনি পিএইচডি করতে যাচ্ছেন সেখানেও আর কি। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। বলুন আর কারো কোনো প্রশ্ন? আমি কিন্তু কালকে কিন্তু এই জাস্ট বেসিক ইন্ডাকশন রেট আর প্রশ্ন শুনবো না, কালকে থেকে অরিজিনাল ক্লাস শুরু হবে, অন ইয়ার হবে, সেটা আজকে আপনাদের সুযোগ। স্যার আমি কি প্রশ্ন করতে পারি স্যার একটা? ফয়সাল ভাই তো করেছেন, আমি একটু অন্যদেরকে ফ্লো দিই, তারপরে আপনি আবার জি এসেছেন। জি। জহিরুল ভাই যদি কাউকে নাম মেনশন করে বলতে পারেন, আচ্ছা আমারও আচ্ছা। আমারও চেনা হয়ে যাবে। জি জি, এখানে ছিল ফারিয়াম মেহেজাবিন আপু। আমার যে প্রশ্নটা ছিল, এখানে তো একটা ফুল প্রুফ ট্রেনিং করানো হবে, তো এরপরে যদি আমরা রিসার্চ প্রপোজাল লিখি বা হচ্ছে তৈরি করি, ওইটা কি আপনি রিভাইজ করে আমাদেরকে একটা পাবলিকেশন দিয়ে কিছু আগায় নিয়ে যাবেন কিনা ওই ক্ষেত্রে? অবশ্যই। যেহেতু আমি রিসার্চ বাড়ির সাথে মানে কমিটমেন্ট করেছি, তারা যদি আমাকে পুরো ইয়ার ধরে ধরে রাখে, বছর ধরে, তো ওনাদের যে সিও কিংবা ম্যানেজিং ডিরেক্টর যিনি প্রধান, ভাই যখন অনলাইন আমার ইন্টারভিউ নিয়েছিল তখন বলেছে যে দাদা আপনাকে আমরা পুরো বছরটাই রাখতে চাই। আমি তখন বলেছি জি আমি থাকতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনার স্টুডেন্ট যদি আমার এই গ্রুপ থেকে কমপ্লিট করে বেরিয়ে হয়ে যান, আমি ভলেন্টারি অবশ্যই সাপোর্ট দেব। কিন্তু আপনাকে এর সঙ্গে লেগে থাকতে হবে। ধরেন ম্যাথোলজি সেকশনে ভুল আছে, আমি ঠিক করে দিলাম, রেজাল্ট ফাইন্ডিংস কিছু বললাম, কিন্তু পুরাটা কিন্তু আমি লিখে দিব না ভাই। আমি হয়তো কমেন্টস শেয়ার করবো, কিছু কিছু রাইট আপ করে দেবো, কিন্তু আপনাকে চেষ্টা করে করতে হবে। আমি তৈরি করে দিলে আপনি কিন্তু কিছুই শিখতে পারবেন না।
ফারিয়াপা, বুঝতে পেরেছেন তো? জি স্যার, বুঝতে পেরেছি। মনে করেন আমি আপনি তো বলেছেন এটার মূল আমার একটা লক্ষ্য থাকবে রিড রিড রিড। আমি কিছু পেপার পড়ে মনে করেন আপনার কাছে বললাম যে স্যার আমি একটা এরকম একটা লিটারেচার গ্যাপ খুঁজে পেয়েছি, তো আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। ওই রকম নিয়ে কাজ করা পসিবল নাকি এটা এটাও আমার ইচ্ছে ছিল আর কি। জি, দারুণ ফারিয়াপা। আচ্ছা, অলরেডি যে কোশ্চিন গুলো হয়েছে সেগুলো বাদে এর বাইরে কোনো প্রশ্ন থাকলে সেগুলো করুন। ফয়সাল ভাইকে পরে দিচ্ছি, অন্যকে। রাহুল সাহা ভাই। নমস্কার স্যার, আমি হচ্ছে রাহুল সাহা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি, প্রশ্নটা বলুন। হচ্ছে, যদি এমন কোনো টপিকে রিসার্চ করতে চাই যেটা সম্পর্কে পাবমেডে কিংবা হচ্ছে গুগল স্কলার্সে খুব বেশি রিসার্চ নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি দেখে ওটা পড়ে হচ্ছে নতুন করে করব, বা হচ্ছে আমরা কিভাবে কি করতে পারি? গুড কোশ্চিন। এই রিলেটেড আমার সেশন আছে, তখন আমি দেখাবো। তারপর আমি একটু ছোট্ট আকারে বলি। আপনি অনেক সময় পাবমেড বা বিভিন্ন বিশেষ করে সেমেন্টিক স্কলার বা আদার্স যেগুলো সেক্টর আছে, সেগুলো অনেক সময় টাকা চেয়ে বসে, আছে কিন্তু টাকা চেয়ে বসে, ফ্রি জানালাম তাই। কিন্তু গুগল স্কলারের ক্ষেত্রে আবার সুবিধা, আপনার বেশিরভাগই ফ্রি দেয়। ওখানে এমন কিছু না, মানে জাস্ট গুগল সার্চ বারের মতো আপনি নামবেই। তারপরে একটা ওয়ে আছে, যদি এরপরও না থাকে, আমরা হার্ড কপি পেপারও তো পড়ি, বিভিন্ন বুক, এডিটোরিয়াল বুক চ্যাপ্টার, বিভিন্ন পাবলিকেশন, মানে হার্ড কপি বই, সেগুলো কিন্তু নিয়ে আসা যায়। অর্থাৎ ওই হার্ড কপি থেকেও আপনি লিটারেচার রিভিউ করতে পারবেন। রাহুল শাহ। জি স্যার। স্যার, আর একটা প্রশ্ন ছিল আর কি। প্রশ্নটা হচ্ছে জি, যে আমি কিছুটা শিখেছি আর কি রিসার্চ সম্পর্কে। তাহলে আমি যদি এখন চাই যে হচ্ছে প্রথম থেকে আমি শুরু করতে চাই, মানে আমি যে টপিকে কাজ করার ইচ্ছা রাখি আর কি, সেটা আমি শুরু করতে চাই, তাহলে কি আমি শুরু করতে পারবো এখন থেকেই? না, আগে মোটামুটি আমি বলবো, মোটামুটি যে স্যাম্পলিং ফ্রেম স্ট্র্যাটেজি পর্যন্ত ওই 5টা আপনার যখন মডিউল শেষ হবে, ষষ্ঠ ধাপ থেকে আমি আপনাদের টপিক নেওয়া শুরু করব। কারণ এখন হলে কি, মানে ইনডাইজেশন হয়ে যাবে, বদহজম হয়ে যাবে। মানে আপনারা এই 5টা ধাপ আগে শেষ করুন, মানে 5টা ক্লাস শেষ করুন। তাহলে হবে কি, আপনার যে ভ্রান্ত ধারণা হতে পারে, হয় না, মানুষেরই তো ভুল হয়, সেগুলো চেঞ্জ হওয়া শুরু করবে। তখন আপনি চিন্তা করবেন যে এই যে টাইটেল চুজ করছিলাম, এই 5টা সেশন দেখার পর মনে হলো টাইটেল আর একটু চুজি করি, ক্যাচি করি, একটু রিফ্রেজিং করি, একটু টাইটেলটা একটু চেঞ্জ করি বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে। বুঝতে পারছেন রাহুল শাহ? জি স্যার, ধন্যবাদ স্যার। শুভদীপ আচার্য বলতে পারেন। পিয়ালি বড়ুয়া বলতে পারেন। স্যার নমস্কার স্যার, আমি পার্লি বড়ুয়া বলছিলাম। জি জি, আহ, সরি। না স্যার, ঠিক আছে, আসলে আমার নামটা একটু কনফিউজিং। স্যার, আমি পাবলিক হেলথের বেসিসে, মানে আমি আমার এমনি বেস হচ্ছে এমবিবিএস ডক্টর আমি। এখন স্যার আমার আসলে অনেক দিন ধরে রিসার্চের লাইনে আমি নাই, তো আমার আসলে অনেকটুকু গ্যাপ রয়ে গেছে। আমি হোপ আপনার কাছ থেকে এটা শিখতে পারবো। এখন স্যার আমার আসলে নিউট্রিশন নিয়ে কাজ করার খুব ইচ্ছা, যদিও আমার আগের কাজটা ছিল হচ্ছে ইনফেকশাস প্রিভেনশন নিয়ে, বাট আমি আসলে এখন ওই রিলেটেড কাজে তেমন আগ্রহ খুঁজে পাচ্ছি না, বা মানে আমারই সমস্যা। এই ক্ষেত্রে মানে আমার কি করণীয় বা কি করা যায়, মানে আমি আসলে ল্যাকিংটা বুঝতে পারছি না, বা কোন জায়গাটা ফোকাস করলে একটু বেটার হয়, একটু যদি স্যার ইন্ডিকেশন জি দিয়ে দিতেন। জি, পার্লি বড়ুয়া, অনেক ধন্যবাদ। আমি দীর্ঘদিন কমিউনিকেবল নন কোভিড ডিজিজ কন্ট্রোল, বিশেষ করে এনসিডিসি বা সিডিসি নিয়ে কাজ করেছি। আর আপনার যেহেতু টপিক খুবই মজাদার, আমারও পছন্দের, ফুড অ্যান্ড নিউট্রিশন, যেহেতু ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডেও কাজ করেছি, এটাতে আশা করি আপনাকে আমি হেল্প করতে পারবো। বিশেষ করে ফিল্ডের অভিজ্ঞতা, আমি বাংলাদেশের 64টা জেলার মধ্যে 55টা ডিস্ট্রিক্টে আমার যাওয়া হয়েছে এই 16-17 বছর অভিজ্ঞতা। শুধু জেলা না, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত। অর্থাৎ আমাকে মাল্টি ডাইমেনশনাল পার্সন, ভার্সিটাইল স্টেক হোল্ডার, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, অনেক, এবং রুট লেভেলের যে অজপাড়াগায়ের, মানে ভদ্রলোক, ভদ্র মহিলা, বিভিন্ন পুরুষ মহিলা এবং বিভিন্ন অ্যাডোলসেন্ট বয় গার্ল, তাদের সাথে ইন্টারভিউ নিয়েছি, কাজ করেছি, যার ফলে সেই অভিজ্ঞতার আলোকেও আপনার সঙ্গে আমি হেল্প করতে পারি। ঠিক আছে? ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এখন মানে ফয়সাল ভাই বলতে পারেন, আপনাকে অনেকক্ষণ আটকিয়ে রাখছি। না স্যার, সমস্যা নেই স্যার। স্যার বলতে চাচ্ছি যে স্যার আপনি যে পারমিশনের কথাটা বলছিলেন স্যার, যে এথিক্স এর ক্ষেত্রে,
জি। তো স্যার মানে এটা কি শুধুমাত্র যে মানে প্রাইমারি ডেটা আমি যখন কালেক্ট করতে যাব, লাইক আমি যদি সুন্দরবন ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি যেগুলো আছে বা জি, জি। যে প্রোটেক্টেড এরিয়া আছে বা রিজার্ভ ফরেস্ট যেগুলো আছে স্যার, সেখানে ঢুকতে গেলে তো স্যার হচ্ছে পারমিশন লাগে বা ছবি তুলতে অবশ্যই, পারমিশন লাগে। অবশ্যই। তো স্যার ওখান থেকে ডেটা কালেক্ট করতে বা ছবি তুলতে তো স্যার আমার পারমিশন লাগবে, এটা ঠিক আছে। তবে আমি যদি ওই রিলেটেড কাজ করার জন্য যদি সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করি, তাহলে কি স্যার হচ্ছে আমাকে আবার না, সেটাই পারমিশন লাগবে নেওয়া না। লাগবে? সেটা লাগবে না, কিন্তু ওই যে লিটারেচার রিভিউ যখন করবেন, অ্যাকনোলেজমেন্ট করবেন, রেফারেন্সিং, ওটারও আমার ক্লাস আছে, মেন্ডালি দিয়ে কিভাবে করতে হয়, তখন আমি জি দেখাবো। তবে আমি সুন্দরবনে আপনাকে একটা ছোট গল্প বলি যদি সময় দেন। আমি জি তখন সম্ভবত 11-12 সালের দিকে, এটা বিশেষ করে ওই সিডর আইল ইম্প্যাক্টের পরেই, 2007-9 পরেই খুব দ্রুত ওটা একটা অ্যাসেসমেন্ট করতে গিয়েছি। ওটা প্রায় 80 থেকে 82 পেজে করছি। ওই যে যারা মৌয়াল বাওয়াল মানে মধু জি সংগ্রহ জি করে ওই গোল পাতা কাটতে যায়, তারা কিন্তু বাঘের শিকার হয়, আপনারা জানেন তো। জি স্যার। তখন আমরা ট্রলারে চড়ে বা ওই শ্যামনগর থেকে বুড়ি গোয়ালানির ওই নদীটা দিয়ে তখন কিন্তু জি স্যার। আমাদের ওই ফরেস্ট ডিপার্টমেন্ট বা এতে পারমিশন নিতেছে, এবং যারা ইন্টারভিউ মাঝিদের আমরা কিন্তু রাত্রে যে ইন্টারভিউ নিয়েছি বা যারা কাটতে যায়, এখন সারাদিন কাজ করে, ওদের কিন্তু সম্মানই দিতে হয়েছে, এবং একটা ইন্টারভিউ করছি শেষ করতে বইয়ের মতো প্রায় 2 ঘন্টা লেগেছে। এটা আমি মরহুম ডক্টর সনিমুল হক স্যারের আন্ডারে কাজ করেছিলাম। স্যারকে জানেন, আপনারা জানেন, স্যার হলাম বাংলাদেশের পায়োনিয়ার ব্যক্তিত্ব, বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ ফিল্ডে। ডক্টর আতিক রহমান স্যারও আন্ডারেও আমি কাজ করেছি। তখন জি দেখেছি যে ওইখানে আপনার যদি ইনফর্ম রিটেন কনসেন্ট না নিয়ে কিছু ছেলে পেলে ওই আমরা করে দিছি, ফর্মটা ছেড়ে চলে গেছে। পরে একজন শিক্ষিত ব্যক্তি ধরে বসছে। পরে তো ওই সময় তো অনলাইন এত স্ট্রং ছিল না, অনেক কষ্টে মোটর সাইকেলে করে একজন ইমিডিয়েটলি নিয়ে যেয়ে তারপরে দেখাইছে, নাহলে ওই দুইজনের ছাত্রী ছিল না সার্ভে ওই ইয়ে থেকে। বুঝতে পারছেন কেন? জি স্যার। অবৈধ সম্মতি। আর এটা নিয়ে কোন একটা এনজিওর নাম আমি নাম মেনশন করি, তাদের নামে ব্ল্যাক লিস্ট, ইন্টারেস্ট এনজিও ব্ল্যাক লিস্ট হয়ে গেছে। তারা ছবি ইউজ করছে এবং এরকম ডাটা খুবই ডিসক্লোজার পলিসি আছে, যে যেমন আমাদের এনআইডি ডাটা অনেক সময় বলে যে ফাঁস হয়ে যায়। এগুলো কেউ কারো ডাটা, নাম, জন্ম, বয়স এগুলো দেওয়া যাবে না। এটা তো কনসলিডেটেড বা কালেক্টিভ ইনফরমেশন, তখন কিন্তু এগুলো অনুমতি নিতে হয়, না আপনার জন্য সেফ সাইট, যার জন্য নিচ্ছে তার জন্য সেফ সাইট। ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। আপনাকে যদি সব স্যার দিই অন্যরা কি করবে? আচ্ছা বলুন। স্যার লাস্ট কোশ্চেন স্যার হচ্ছে যে ওই রিসার্চ স্যার মানে আমি একটা রিসার্চ গ্যাপ বের করলাম। এখন গ্যাপ বের করার পরে স্যার ওইটা নিয়ে যে আদৌ নতুন ভাবে কাজ শুরু হয়েছে কিনা বা কোনো পাবলিকেশন হয়েছে কিনা স্যার, এটা আমি বুঝবো স্যার কিভাবে? মানে কোনো আচ্ছা, সফটওয়্যার আছে কিনা স্যার? সহজ বুদ্ধি আপনাকে বলি। ধরেন আপনি একটা টাইটেল চুজ করলেন, অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জি সলিউশন ইন বাংলাদেশ পার্সপেক্টিভ। বাংলাদেশে তো আর উইন্ড পাওয়ার নাই, খুবই কম, সোলার পাওয়ারটাই বেশি। বাইরের দেশে কিন্তু আরো থার্মাল আছে, অনেক কিছু আছে। সে প্রেক্ষাপটে আপনার যাইতে হবে কোথায় কোথায় এটা আছে। সিরাজগঞ্জের চরে কিছু স্টাবলিশ করেছে, কিছু কিছু লোকাল হাউস হোল্ডের বাসায় গ্রামগঞ্জে পাবেন, কিছু কাজ করে কিছু কাজ করে না। এই রিলেটেড আপনি অনেক পেপার ডাউনলোড করলেন অনলাইন থেকে, আপনি দেখবেন আপনি যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছেন যে এটা চ্যালেঞ্জের অপরচুনিটি বা এটার প্রবলেম সলিউশন ইস্যুগুলো নিয়ে, আপনার ওই পেপারগুলোতে অনেক গ্যাপ আছে। মানে যেগুলো আছে সিনারিও মোটা দাগে সাউথ এশিয়ান কনটেক্সট বা বাংলাদেশের জাস্ট বেসিক, এত হাই লেভেল ইনডেপথ ইনসাইডে যায় নাই, কিন্তু আপনি ইনডেপথ ইনসাইড নিয়ে কাজ করতে চান, তাহলে এটা যে আনকাভার এরিয়া, যে গ্যাপ, আপনি যেটা এক্সিস্টেন্ট আছে ওটা আপনি লিটারেচার রিভিউ পার্টে আসবে বা ইন্ট্রোডাকশন সেকশনে লিখবেন। আপনি যেটা এক্সপ্লোর করতে চান সেটা স্পেসিফিক অবজেক্টিভ আপনার রিসার্চ কোর্সিং রিলেটেড দিয়ে এগুলো কভার করবেন। আপনার এই যে প্রাইমারি ডাটা দিয়ে যখন আসবে তখন ওটার সাথে কম্পারেটিভ অ্যানালিসিস হবে, কম্পারিজম হবে যে এই রিসার্চ গ্যাপ ছিল, সরি কথা বলা যাবে না, রিসার্চ গ্যাপ ছিল, এই জিনিসগুলো আমি আমার স্টাডিতে এনেছি, এইগুলো দিয়ে আমি বাংলাদেশে একটা মডেল দাঁড় করার চেষ্টা করছি। আমার এটা এভিডেন্স রিসার্চ বেসড ডকুমেন্ট, এটা ভবিষ্যতে ইন্টারন্যাশনালি অনেক দেশি অর্থাৎ বুরুন্ডি, রুয়ান্ডা, মালে, মোজাম্বিক, আফ্রিকান কান্ট্রিরাও ইউজ করবে। ঠিক আছে ফয়সাল? জি জি স্যার, ধন্যবাদ স্যার। আর কেউ? আমরা কিন্তু আর 10 মিনিট, 10:30টায় শেষ করে দেবো। স্যার টাইমিং নিয়ে কি একটু কথা বলতে পারি?
তানজিনা বলছেন? জি স্যার। আচ্ছা, টাইমিং যেটা আজকে যেমন 9:15 বলেছি, জি স্যার। কিন্তু আমার আবার সানডে থেকে অফিস হয়, তো একটু ঘুমাইতে জি হয় স্যার, বা আর্লি মর্নিং যেতে। জি স্যার, হ্যাঁ, আমিও চাচ্ছিলাম স্যার একটু যদি 8টার দিকে নিয়ে আচ্ছা, আসা যেত স্যার আমাকে আবার টাইমিংটা। অনেক স্টুডেন্ট লেখছে যে স্যার 9টার পর হলে ভালো হয়, কিন্তু আমি ছুটির দিন তো আমিও তো বিশ্বাস করি আপনারা একটু আর্লি করলেন, আর্লি ডিনার করে নিলেন, আপনাদের স্যার উপর। সানডেতে স্যার আমার অফিস থাকছে, তো সেটার কারণে স্যার এখন আমিও এটা চাইছি। হলো রিসার্চ বাড়ি থেকে যারা রয়েছে, বিশেষ করে ভাই যদি একটু বলেন আর কি। আমি ভাই, তাহলে কালকে টাইম নিয়ে আমাদের এন্ড থেকে কোনো সমস্যা, আপনার যদি সন্ধ্যা 7টায় নিতে চান তাও প্যারা নাই, কিন্তু আসলে স্টুডেন্টদের এন্ড থেকে আসলে এটা ডিপেন্ড করতেছে আর কি। তো আমার মনে হয় যেহেতু আপু একটু আর্লি যাচ্ছে, 8:30টার দিকে যদি করেন আমার আচ্ছা, একজন আবার হাত তুলছে, স্বপ্নুল মজুমদার। টাইমিংটা একটু ফিক্স করে দেন জহিরুল ভাই। আচ্ছা, 8:30 না 9টা হবে? 8:30 হলে তো মনে হয় সবার জন্যই পারফেক্ট থাকবে, আই হোপ। ভাইয়া একটু আমি যদি একটু মানে কিছু মনে না করতেন, হ্যাঁ, হ্যাঁ, আমি জি তো আপু। আমি আপনাদের আরেকটা ডিসিপ্লিনের সাথে জড়িত, আরেকটা ল্যাবে আছি কগনিশনের ওনার সাথে। ওনারাও কিন্তু আপনার 9টার সময় দেয়, তাই এটা যদি একটু আগানো হয় তাহলে আমার জন্য মানে নাহলে আমাকে চুজ করতে হবে দুটোর মাঝখানে। আচ্ছা, তো আমি বুঝতে চাচ্ছিলাম না পারছি। এটা করতে। জি, তো থ্যাংক সেক্ষেত্রে ইউ। 8টার দিকে এইটা আমার জন্য সুটেবল। এটা আশা করি তানজিনা আপুর জন্য স্যুট জি করবে, জি জি, সাইরের জন্য এক্স্যাক্টলি স্যুট করবে। এক্স্যাক্টলি। থ্যাংক কারণ ইউ সো মাচ। কালকের জন্য কিন্তু আমি আবার ইনভাইটেশন দিতে হবে, তাহলে প্রতিনিয়ত ফ্রাইডে স্যাটারডে কিন্তু 8টায় হবে কিন্তু। জি মানে এটা আপনাদের ফিক্স করে রাখতে হবে। যত কেউ আবার বলবে স্যার আমি গাড়িতে, আমি মোবাইলে জয়েন করছি, সরি টু সে, তাহলে কিন্তু গবেষণা হবে না ভাই, ল্যাপটপ ডেস্কটপে বসতে হবে। না স্যার, সমস্যা হবে না স্যার, ইচ্ছে স্যার। স্যার রেকর্ডেড ক্লাস কি দিবেন? রেকর্ডিং তো ওনারা পাঠিয়ে দিবে বলছে। হ্যাঁ, আপনার রেকর্ডেড ক্লাসগুলো আপনার যে অ্যাপে অথবা ওয়েব অ্যাপে আছেন ওইখানে ড্যাশবোর্ডের নিচে একটু স্ক্রল করলে ক্লাস রেকর্ডগুলো পেয়ে যাবেন। তবে আমি অনুরোধ করবো রেকর্ড যতই মিস করে নিয়ে করেন কেন, এগুলো তো আর রিগেইন ক্লাস হয় না, থাকার চেষ্টা করবেন ভাই। আমাদের মানে এই যে আপনারা আজকে আমার সাথে কোলাবোরেশন করছেন, পার্টেক করছেন, হ্যাঁ, ইনকর্পোরেট করছেন, শেয়ারিং করছেন, এটা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু হবে না। তখন হয়তো কোথা থেকে কোথায় গিয়েছি, কোথায় ক্লিক করলাম, কিভাবে করলাম। আমি যেটা ভাই মনে করি, চেষ্টা করবেন রেকর্ডেড ক্লাস সাপ্লিমেন্টারি কিন্তু মেইন সেশনে থাকার। স্যার, সৌম্যদীপ। হ্যাঁ স্যার, নমস্কার। একটা কোশ্চেন স্যার। জি জি বলেন। স্যার, আমাদের দেশের পার্সপেক্টিভে মানে ফিজিশিয়ান রিলেটেড যে বিভিন্ন হসপিটাল ম্যানেজমেন্ট আছে, স্পেশালি কার্ডিওভাস্কুলার, তারপর নিউরোমেডিসিন অ্যান্ড সাইকিয়াট্রিক, হ্যাঁ, পাবলিক হেলথের পার্সপেক্টিভে, এগুলোর ক্ষেত্রে আমরা হসপিটাল রিলেটেড যে কি ধরনের পেশেন্ট আসছে, কি ধরনের ম্যানেজমেন্ট হচ্ছে, এগুলোর ডিজিজ রিলেটেড কি এগুলোর মানে লগ বুক বা ডেটা এগুলো কি কোনো সাইটে পাওয়া যায় এমন ভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। এই যে মহাখালী টিবি গেট তো জানেন, টিউবারকুলোসিস হসপিটাল, এবং লেপ্রোসিও আছে, হ্যাঁ স্যার। কুষ্ঠমন যক্ষা। এটাতে আমি রিপিটেড অ্যাডমিশন রিলেটেড একটা রিসার্চ পেপার তৈরি করার চেষ্টা করেছিলাম। একটা অর্গানাইজেশন আমি যখন চাকরি করতাম, তখন আমার রিসার্চার টিম এখানে আসছিল হসপিটালে, ওই আপনার প্যাশেন্টের ইন্টারভিউ নিতে। পরে দেখা গেল এদের লগ বুকের যে এত খারাপ অবস্থা, হার্ড কপিতে জাস্ট বেসিক ইনফরমেশন, অনেক সময় তাও লেখে না। এর জন্য আপনাকে হেল্প হবে, আপনি এগুলো হয়তো সেকেন্ডারি লিটারেচার অনলাইনে পাবেন, হয়তো ডিরেক্ট পাবেন না ওই হসপিটাল রিলেটেড, কিন্তু আপনার কার্ডিওভাস্কুলার বা রিলেটেড যেগুলো আছে পাবেন। কিন্তু আপনাকে পেশেন্টদের ইন্টারভিউ নিতে হবে, এক্ষেত্রে আপনার পাবলিক হেলথ ওই হসপিটালের মানে অনুমতি নিয়ে ডিরেক্ট আপনি পেশেন্টদের ইন্টারভিউ নিতে পারবেন। তখনকার যে সোশ্যাল বসেন তার এখানে, কারণ আমার ওই প্রিভিয়াস অভিজ্ঞতার আলোকে বলুন, যখন আমি কিন্তু আপনাদের এইগুলো আমি পুরোনো রিপোর্ট অনেক সময় আপনারা কোথাও শেয়ার করবেন না প্লিজ, তাহলে আমি কিন্তু ওগুলো আমার নিজের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অনেকগুলো পাবলিশড হয়নি কিন্তু র ডকুমেন্ট পিডিএফ ফরম্যাট আমি আপনাদের দিব, যাতে আপনারা পাবলিক হেলথে যারা কাজ করতে চান, ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার, আদার সেক্টরে যারা কাজ করতে চান, রিনিউয়েবল এনার্জি, হিউম্যান রাইটস এ যারা কাজ করতে চান, তাদেরকে আমি আমার এগুলো দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারাও এইভাবে তৈরি করতে পারেন, কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না। আর আচ্ছা স্যার। আমার এই রিসার্চ পেপার গুলো কিন্তু টাকাতে কিনতে হয়, তারপর ফ্রি অফ কস্ট কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। আমার যে ইন্টারন্যাশনাল পাবলিকেশন গুলো যখন সেশন আসবে আমি দিব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ।
দেলোয়ার হোসেন ভাই কি প্রশ্ন করছিলেন নাকি বাকি আছে? যে আমি প্রশ্ন করেছিলাম ভাই। আচ্ছা আচ্ছা আর 5 মিনিট নিব জহিরুল ভাই, যদি আচ্ছা আচ্ছা। সর্বোচ্চ। আর কেউ কি আছেন? কাইন্ডলি যদি প্রশ্ন থাকে করে ফেলেন, আর না হলে আর কি আমরা শেষ করে দেবো আস্তে আস্তে। কালকে থেকে কি মেন সেশন শুরু হচ্ছে তাই না? জি জি, আগামীকাল রাত 8টা থেকে আমাদের ফার্স্ট ক্লাস হবে আর কি। আর যারা এখনো জয়েন করেন নাই, কাইন্ডলি আগামীকাল 8টার ভিতরেই আপনারা কাইন্ডলি ল্যাবে জয়েন করবেন। 8টার ভিতরে চেষ্টা করেন আজকের মধ্যে জয়েন করার, কারণ ক্লাসটা শিডিউল করে ফেললে দেন দেখা গেছে আর কি অনেকের কাছে মেইল নাও যেতে পারে। তো যদি মেইল নাও যায় সমস্যা নেই, আপনার ড্যাশবোর্ডে গেলে ওইখানে দেখবেন যে ক্লাস লিংকটা শো করবে, মানে ক্লাস কখন কয়টা কয় মিনিট বাকি আছে সবকিছু। আর এরপরে যদি কেউ ক্লাস লিংকে না পান, কাইন্ডলি আমাদেরকে মেসেজ দিবেন, ওইখানে সাপোর্ট গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, ওইখান থেকে আমাকে অথবা বাঁধন নন্দীকে মেসেজ দিতে পারবেন, আমরা ক্লাস লিংকটা প্রোভাইড করে দেবো। আচ্ছা স্যার, প্রথমে কি আমাদেরকে শেখানো হবে, মানে কত মাস আসলে আমরা শিখবো, তারপরে মানে কি বলে রিসার্চে যাব আর কি? আমি কিন্তু আমার প্রেজেন্টেশনে দেখাইছি যে জার্নিটা শুরু রিসার্চ মেথোডলজি থেকে শুরু হবে রিসার্চ পেপার পাবলিকেশন পর্যন্ত পুরো ধাপটা আমি দেখাইছি। কারণ এখানে মাঝখানে আপনি 2টা ক্লাস শেষ করেই যে একদম 14তম পর্বে চলে যাবেন, সরি টু সে, এটা কিন্তু এত সহজ না, আমি প্রথমেই বলে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার নমস্কার স্যার, আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, শুভদীপ বলুন। নমস্কার স্যার, আমরা যে আমাদের বিভিন্ন রিসার্চ যখন আমরা আগাবো, একটা কাজে আগাবো, তখন আমাদের বিভিন্ন রিসার্চ মেথোডোলজি বা বিভিন্ন ল্যাব এক্সপেরিমেন্টের জন্য ল্যাব ইউজ করা লাগতে পারে। তো সেটা কি আমাদের রিসার্চ পার্টি কোনো ল্যাবে করব নাকি আমাদের ভার্সিটির ল্যাব ইউজ করতে হবে, যদি কাইন্ডলি বলতেন। এটা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশ্ন, ভাইরা বলতে পারবে, তবে সাধারণত আপনার যারা স্টুডেন্ট রানিং তারা মনে হয় তাদের ইউনিভার্সিটি ল্যাবে করলেই ভালো। কারণ আপনারা জানেন যে করোনার সময় মনে আছে কিনা প্লেসিবো একটা ট্রায়াল হয়েছিল কোভিড ভ্যাকসিন যখন তৈরি হয়, বিশেষ করে চায়নার সিনোফার্মা কিংবা আমেরিকান যেটা ছিল নামটা আমি ভুলে গেলাম, মডার্না, পাশাপাশি আরো অনেক রাশিয়ান একটা ছিল মনে হয়। যাই হোক, তারা কিন্তু ওইরকম একটা পরীক্ষাও করেছিল যে এটা কোন কান্ট্রিতে, অনেক দেশ কিন্তু নিতে চাচ্ছিল না, এবং পরে দেখা গেছে যে ল্যান্ডসেটে কিন্তু পাবলিশড হয়েছে শর্ট টার্ম মেমোরি কিন্তু লস হচ্ছিল। আমরা মাঝে তো পরীক্ষা করতাম যে বাসা থেকে বের হয়েছি, দরজাটা সিট করে দিয়েছি কিনা, বা সুইচটা লাইটটা অফ করেছি কিনা, কিংবা তালাবদ্ধ করছি কিনা। অনেক সময় বা পকেটে মোবাইল রাখছি, তা মনে হয় যে মোবাইলটা কই গেল, বা কলমটা হাতে নিয়ে রেখেও অন্য মনস্ক হয়ে বলতেছি। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা আছে। তো যাই হোক, এইরকম যে আপনার প্লেসিবো ট্রায়ালের মতো, যে আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, যারা পাবলিক হেলথ, আপনারা জানেন প্লেসিবো কি, বিশেষ করে ওষুধের মতোই একটা জিনিস। অর্থাৎ 2টা গ্রুপকে দিয়েছে, একটাকে প্লেসিবো খাওয়াচ্ছে, কোনো শরীরে কোনো ক্ষতি হবে না, এটাকে অরিজিনাল ওষুধ দিয়েছে। পরে দেখা গেল 30 জনের মধ্যে ওষুধ খেয়ে 25 জনই ভালো হয়ে গেছে, আর যাদের শুধু প্লেসিবো দিচ্ছে, কোনো ওষুধ না, ভালো কিছু, শরীরে কোনো ক্ষতি করবে না, তাদের মধ্যেও 15 জন ভালো হয়ে গেছে মানসিক শক্তিশালীর দিক দিয়ে। এগুলো নিয়ে অনেক ব্যাখ্যা আছে। তো যাই হোক, মানে জয়নুল ভাই একটু বলে দেন অ্যাডমিনিস্ট্রেশন ইস্যু, ল্যাবে কোথায় কি করবে আর কি। আচ্ছা, এমনিতে ধরেন কোয়ান্টিটেটিভ যে ধরনের ল্যাবগুলো আমরা বা এক্সপেরিমেন্টাল কাজের জন্য ইউজ করি, তো আমাদের আসলে ওই রকম ল্যাব নাই। আমরা হচ্ছে জাস্ট একটা ভার্চুয়াল ল্যাব প্রোভাইড করতেছি, মানে আমরা রিসার্চ বাড়ির যে প্ল্যাটফর্মটা, এটা টোটালি ভার্চুয়ালি চলে। তো আমাদের ফিজিক্যাল ওইরকম কোনো ল্যাব নেই। যদি আপনাদের এক্সপেরিমেন্টাল কোনো ডাটার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আর কি আপনাদের ওইভাবে একটু ম্যানেজ করে নেওয়া লাগবে আর কি, এটা আপনার ভার্সিটির হোক বা আদার্স কোনো প্লেস থেকে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর আমি আমার অসীম স্যারকে বলতে চাই, আমি তো কেবল ফার্স্ট ইয়ার কমপ্লিট করলাম, সেকেন্ড সেমিস্টারে আমি তো, আমি তো একদম বিগিনার, আমি অত কিছু বুঝিও না, তো আপনার সাথে লেগে থাকলে আমি কি পারবো এটাই। শোনেন, নিউ কামাররাই সবকিছু ভালো পারেন, এটা আমার কথা। আপনি প্র্যাকটিসেস মেক্স মানে পারফেক্ট, গাইতে গাইতে গায়েন। আপনি যেটা শুরুতে শুরু করলেন না, আপনার মাস্টার্স কমপ্লিট পর্যন্ত দেখবেন আপনি অনেক কিছু শিখে গেছেন। শুধু উদ্যম লাগবে, প্রচেষ্টা লাগবে। ঠিক আছে স্যার, আমি এই বলে চেষ্টা করব। অন্যদেরকে আবার ছোট করছি না যারা এক্সপিরিয়েন্স, আর আবার মনে করবে যে স্যার কি বললো। কারণ আমি নিজেও 17 বছরের ক্যারিয়ার,
তারপর মনে করি নিউ কমাররা অনেক কিছু এগিয়ে নিতে পারবে। আর কেউ ঠিক আছে জাস্ট স্যার। একটা প্রশ্ন নিব, নিয়ে শেষ করে দেব। আসসালামু আলাইকুম, আমি সাফা। আমি কি একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, বলুন বলুন। জি, আমি 4th ইয়ারের ডেন্টাল স্টুডেন্ট। আমাদের তেমন কলেজে বা হচ্ছে গিয়ে ফাইনাল ইয়ারের আগে তেমন কোনো রিসার্চের কোনো অপরচুনিটি নাই। ফাইনাল ইয়ারে তাও ডেন্টাল পাবলিক হেলথ ছাড়া কোনো সাবজেক্ট বা কিছু নাই। এখন আমি নিজে নিজে যে রিসার্চ করব, আই ডোন্ট হ্যাভ এনি মেন্টর। আর আমি একদম বিগিনার, আমার তেমন কোনো নলেজও নেই। আমি যখনই মানে রিসার্চের ব্যাপারটা ভাবি, তখন আই থিঙ্ক অ্যাবাউট লাইক পাবলিক হেলথ। আর যেহেতু আমি ডেন্টিস্ট্রি পড়ছি, ডেন্টিস্ট্রি রিলেটেড কোনো টপিক দেখতে। মোস্টলি যে প্রবলেমটা আমি ফেস করি, দেখা যাচ্ছে টপিকগুলো এমন থাকে যে আমার গিয়ে ওরাল ক্যাভিটি স্ক্রিনিং করতে হবে বা কিছু একটা এভাবে ডেটা কালেক্ট করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি কিভাবে মানে একা, ধরেন হচ্ছে গিয়ে 200 বা 500 বা যেটাই হোক, যদি 50 জনও হয়, ওভাবে ডেটা কালেক্ট করব বা কিভাবে করব আমি জানি না। বা আমি আপনাদের থেকে কতটুকু হেল্প পাবো এই ক্ষেত্রে, এটাও আমি বুঝতেছি না। কাজ আমি একদম বিগিনার, নলেজটাও নাই যে জি, কতদূর কি লাগবে আমার। সালমা, এটা নিয়ে চিন্তা করেন না। আমার হয়তো 2টা পর্ব, একটা ছিল আপনারা বিভিন্ন ইন্টারেস্ট ফিল করেছেন কোন টপিকসে কাজ করতে চান, আমি একটা কোবল লিঙ্ক দিয়েছিলাম। পরে একটা শর্ট সামারি প্রেজেন্টেশন দিয়েছে, ওখানে কিন্তু আমি অলরেডি বলেছি যে শুধুমাত্র সেকেন্ডারি লিটারেচারে নিয়েও করা যায়। এই যে আপনার ডেন্টাল সেক্টর বা ডেন্টিস্টদের ক্ষেত্রে, বিশেষ করে যাতে দাঁতের সমস্যা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আরো বেশি, আপনি আমার চেয়ে ভালো জানেন, এগুলো দিয়েও কিন্তু আপনি একটা রিসার্চ পেপার করতে পারেন। পাশাপাশি আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি আছে, আপনার কোয়ান্টিটিভ করতে হবে না যে 100, 150, 200 কাছে যেতে, আপনি কোয়ালিটিভ করুন। শর্ট স্যাম্পল, এটা দিয়েও আপনি পেপার পাবলিশ করতে পারবেন। ডোন্ট ওয়ারি, আমি আছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, জহিরুল ভাই, যদি আপনি একটু সামারি টেনে জাস্ট শেষ করেন। জি স্যার, আমাদের আসলে আজকের এই সেশনটা খুব বেশি ইন্টারেক্টিভ হয়েছে, সবাই কোঅপারেট করছে স্যারের সাথে, অনেক অনেক প্রশ্ন আমরা শুনলাম, উত্তর পাইছেন আশা করি সবাই। তো আমাদের যেহেতু আগামীকাল কি রাত 8টায় আমাদের ফার্স্ট সেশনটা হবে, তো আপনারা চেষ্টা করবেন সবাই যারা যারা স্যারের সাথে কাজ করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, নেটওয়ার্কিং গ্রো করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনারা আগামীকাল 8টার ভিতরেই রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ এরপরে আমরা আর কোনো প্রকার নিউ স্টুডেন্ট নিব না। রাকিব ভাইয়া, স্যার হচ্ছে, স্যার আপনি কি আর কোনো প্রশ্ন নেবেন এখন? আচ্ছা, ঠিক আছে, কালকে কিন্তু আর এই রিলেটেড প্রশ্ন নিব না, কালকে ওই টপিক রিলেটেড। জি আজকে সুযোগ। আচ্ছা ঠিক আছে, রাকিব ভাই তাহলে আপনার প্রশ্নটা করেন। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, রাকিব ভাই বলুন। স্যার, আমার রিসার্চ টপিকস হচ্ছে ক্লাউড গভর্নমেন্ট। আমার শুনতে পাচ্ছি না রাকিব ভাই। স্যার, আমার আমরা ব্যাকগ্রাউন্ড শুনতে হচ্ছে পাইনি। ইন্টারন্যাশনাল রিলেশনস। ও আচ্ছা, ইন্টারন্যাশনাল, আচ্ছা হ্যাঁ, এখন বলেন। স্যার, আমার রিসার্চ এরিয়া হচ্ছে ক্লাইমেট সিকিউরিটি এন্ড গভর্নেন্স। সেই ব্যাপারে যদি কিছু একটা বলতেন। অবশ্যই, আমি আবারও বলেছি, আমি নিজেকে ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্ট মনে করি, এক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করতে পারবো। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মোটামুটি সবাই আশা করি সবার প্রশ্নের উত্তর পাইছি। তো আমরা নেক্সট আগামীকালকে থেকে যেহেতু আমাদের টপিক ওয়াইজ সেশন হবে, তো আমরা একাডেমিক্যালি যা জিজ্ঞাসা করার করব। এছাড়াও যদি কারো কোনো ধরনের পার্সোনাল কোনো ধরনের ধরেন মোটিভেশন দরকার হয়, সেক্ষেত্রে স্যারের সাথে অ্যাপের থ্রুতে মেসেজ দিতে পারবেন। আশা করি স্যার চেষ্টা করবে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করার। তো সবাইকে ধন্যবাদ আজকের এই সেশনটাকে সুন্দর করে কমপ্লিট করার জন্য, আর স্যারকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে সবার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আর আমরা মনে হয় আজকে এই সেশনটা শেষ করতে পারি স্যার। জি, ধন্যবাদ সকলকে। হোপফুলি কালকে আমি অনেক স্টুডেন্টের সাথে শুরু করতে চাই। বিশেষ করে ওনারা বলেই ছেড়েছিল যে প্রতিটা মানে ব্যাচ মানে 20 জনের বেশি না, তাই না জরুল ভাই, যদি আমি ভুল করে? হ্যাঁ, 20-22 এরকম হয় আর কি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মানে 22 পর্যন্ত আমার মানে অলরেডি 14 জন মানে অনবোর্ড আছে। জি জি জি। তাহলে বাকি আরো কয়জনের অপরচুনিটি? 8 জনের। প্লিজ আপনার 8 জন বাকি দ্রুত আজকের মধ্যে জয়েন করে ফেলান, কারণ আমি ওই 22 জনের পর নতুন যদি পরশুদিন এসে বলে স্যার আমিও ঢুকতে চাই পেজ নম্বর, তখন কিন্তু আমি নিতে পারবো না। এই জন্য আগেই বললাম আর কি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আপনাকে অনেক ধন্যবাদ।